আচ্ছা, রিভিশনের দুটো টপিক হয়ে গেছে, ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রিসিটি। আজকে হলো তড়িৎচুম্বকত্ব মানে ইলেকট্রোম্যাগনেটিজম। তড়িৎচুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজমে প্রথমে ওরস্টেড আছে, ওরস্টেড ডিটেলস এখন বলবো না। একটা কথা ওখান থেকে মনে রাখার জিনিস, সেটা হলো চৌম্বক ক্ষেত্র সৃষ্টিতে তড়িৎ প্রবাহ দরকার, কিন্তু সেই তড়িৎ প্রবাহ কেমন হবে, মানে সেই চৌম্বক ক্ষেত্র কেমন হবে, বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই জন্য চৌম্বক ক্ষেত্রকে যদি স্ট্রেট বানাতে হয় তাহলে সেখানটায় সলিনয়েড লাগবে, অর্থাৎ বা কয়েল লাগবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি ঘোরে তাহলে চৌম্বক ক্ষেত্রে পোল পাওয়া যাবে, তড়িৎ প্রবাহ যদি স্ট্রেট হয় তাহলে চৌম্বক ক্ষেত্রে পোল পাওয়া যাবে না। তাহলে একটা ফেমাস পিকচার আছে, সেই পিকচার অনুযায়ী যদি একটা কয়েলে অ্যান্টিক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয় তাহলে নর্থ পোলের সৃষ্টি হয়, আর তারই অপোজিট ফেজ সেটাতে ক্লকওয়াইজ কারেন্ট যায়, সেই ক্লকওয়াইজ কারেন্টে সেখানে সাউথ পোল সৃষ্টি হয়। তো এটা আমি শুরুতেই ওরস্টেডের সূত্র দিয়ে বলে রাখলাম। আর ওরস্টেডের সূত্র থেকে আরেকটা জিনিস জানার, সেটা হলো কি, সেই জন্য একটা সলিনয়েড, সেই সলিনয়েডের যে দিকটা ক্লকওয়াইজ সেদিকটা সাউথ পোল, আর যে দিকটা অ্যান্টি ক্লকওয়াইজ সেদিকটা নর্থ পোলের মতো বিহেভিয়ার করে। এটা ঝুলিয়ে দিলে এভাবে নর্থ সাউথে ঝুলে থাকবে। আচ্ছা, ফর্মুলা হিসেবে শুরু হচ্ছে, প্রথম হলো বায়ো সাভার্টস ল। বায়ো সাভার্টস লতে কী থাকে, একটা তড়িৎ পরিবাহী তার থাকে যেখানে ডিএল অংশ এখানে নেওয়া থাকছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ডিএল থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দু পি, সেই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। ফর্মুলা কি, ফর্মুলা হলো ডাইরেক্ট লিখছি, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে আইডিএলটা একটা ভেক্টর, সেটা এই বরাবর থাকছে, এবং আরটা একটা ভেক্টর, তাদের মধ্যে উৎপন্ন কোণটা থিটা। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিবি সমানুপাতি, আই ডিবি সমানুপাতি, ডিএল ডিবি সমানুপাতি, সাইন থিটা ডিবি সমানুপাতি 1/r স্কোয়ার করে লটা বানাতে হয়, এবং সেখান থেকে এই ফর্মুলাটা বেরিয়ে আসে। যার চৌম্বক ভার্সন মানে যার ভেক্টর ভার্সনটা কি, ডিবি ভেক্টর ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল ক্রস আর বাই আর কিউব, যেটা বোঝায় চৌম্বক ক্ষেত্রের দিক আইডিয়াল ক্রস আরের দিকে। আইডিয়াল কোন দিকে, এই দিকে, আর কোন দিকে, এদিকে। তাহলে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, চৌম্বক ক্ষেত্রের মানটা কী হবে, ডাউনওয়ার্ড। ক্লকওয়াইজে ডাউনওয়ার্ড, অ্যান্টি ক্লকওয়াইজে আপওয়ার্ড। তাহলে সেই হিসাবে একটা ছবি মাথার মধ্যে সেট করে নিলে সবচেয়ে বেটার হয়। যদি তড়িৎ প্রবাহ উপরের দিকে হয় তাহলে এই দিকে ডাউনওয়ার্ড, আর এই দিকে আপওয়ার্ড চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কী হয়, এখানে বৃত্তাকার পথে আবর্তন করে এই চারদিকে। হয়ে গেল। আচ্ছা, এবার বায়ো সাভার্টস লয়ের অ্যাপ্লিকেশন। প্রথম অ্যাপ্লিকেশন কি, দীর্ঘ ঋজু তার। তাহলে এখানটায় একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা আইডিয়াল, মানে সেই কারেন্টটা আই, আর এলিমেন্টারি লেন্থ ডিএল ধরলে এখানে আইডিয়াল ভেক্টরটাকে ধরে নেওয়া যাচ্ছে। আইডিয়াল ভেক্টর এখানে থাকলো, আইডিয়াল থেকে এক্স দূরত্বে একটা বিন্দু পি ধরা হলো, সেই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। ডটেড করে পি বিন্দুর লম্ব দূরত্ব আর দেখানো হয়েছে, এই দূরত্বটা হলো এল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে ডিবির মান হবে কত, ডিবির মান হবে মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন ফাই বাই এক্স স্কোয়ার। এবার এক এক করে এল ইকুয়াল টু আর টেন থিটা, সেখান থেকে ডিএল ইকুয়াল টু আর সেক স্কোয়ার থিটা ডি থিটা লেখা যায়। আচ্ছা, নেক্সট ফাই ইকুয়াল টু 90 প্লাস থিটা, সেখান থেকে সাইন ফাই ইকুয়াল টু কস থিটা লেখা যায়, আর এক্স ইকুয়াল টু আর সেক থিটা লেখা যায়। তাহলে ডিবির মানটা হয়ে যায় মিউ নট বাই 4 পাই আই ডিএল এর বদলে আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, সাইন ফাইয়ের জায়গায় কস থিটা, আর নিচে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা কেটে গেল, একটা আর কেটে গেল, ডিবি হয়ে গেল কত, মিউ নট আই বাই 4 পাই আর। বি বানিয়ে দিই, তাহলে এটি ইন্টিগ্রেশন হবে কস থিটা ডি থিটা। ইন্টিগ্রেশনের জন্য একটা ছবি কাজে লাগে, সেই ছবিটা কি, এই প্রান্তটা মাইনাস থিটা 1 আর এই প্রান্তটা প্লাস থিটা 2। তাহলে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2 অব্দি ইন্টিগ্রেশন করতে হবে, যার মান দাঁড়াবে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 হয়ে গেল।
এটাই একটা পুরনো একটা ফর্মুলার সঙ্গে কানেক্ট করি। ইলেকট্রোস্ট্যাটিক্সে এরকম একটা তড়িৎ দ্বারা আহিত তার থাকলে সেই তড়িদাহিত তারের সামনের পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মানটা হয় λ/4πε0 r sin θ1 প্লাস sin θ2। তাহলে দুটো ফর্মুলা 100% সেম, একটা কনস্ট্যান্টটা শুধু পাল্টাচ্ছে, চার্জের জায়গায় আই আসছে, বাকিটা সেম থাকছে। চলে আসছি অসীম তার। তাহলে অসীম তারের জন্য θ1 θ2 দুটাই হয়ে যায় 90। তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে μ0I/2πr sin 90 প্লাস sin 90 1 + 1 হয়ে বাদ হয়ে যায়। আর ই এর মানটা কত হচ্ছে? ই এর মানটা ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা জানি, আর এখান থেকে মান বসালেও পাবো λ/2πε0 r। 2 নম্বর আসছি অর্ধ অসীম তার। অর্ধ অসীম, তাহলে অর্ধ অসীম তারের ক্ষেত্রে আচ্ছা এখানে কি করা হচ্ছে? θ1 আর θ2 মানটা 90 বসানো হচ্ছে। অর্ধ অসীম তারে দুটো কাজ করা হয়, একটা হলো θ1 90 আর θ2টাকে 0 করা হয়, অথবা θ1টাকে 0 করা হয়, θ2কে 90 করা হয়। ছবি আর দেখাচ্ছি না, ডাইরেক্ট মানটা বসাচ্ছি। বি এর মান হয় কত? μ0I/4πr, আর ই এর মানটা কত হবে? λ/4πε0 r। যোগ কর, দুটো অর্ধ অসীমকে যোগ করলে একটা পূর্ণ অসীম তার পাওয়া যাবে। হয়ে গেল। আচ্ছা, লং স্ট্রেট ওয়্যারের নেক্সট অ্যাপ্লিকেশন কি? এই তারের সামনের কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্রের মান নির্ণয়। সেক্ষেত্রে বের করতে হয় এই বিন্দুতে কি হবে। সেক্ষেত্রে θ1টা -θ1ই থাকে, θ2টা -θ2 হয়। সেই জন্য চৌম্বকক্ষেত্রের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে μ0I/4πr। θ2 চেঞ্জ হয়েছে, তার মানে sin θ1 মাইনাস sin θ2। এবারে এই বিন্দুটা যদি এখানকার বদলে এখানে চলে আসে, দুটাই হয়ে যায় 90, তাহলে বি এর মান হয়ে যায় কত? 0। হয়ে গেল। আর যদি ব্যাপারটা এরকম হয় যে তারটা এরকম এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং আমরা এখানটা একটা বিন্দুতে, সেই বিন্দুতে চৌম্বকক্ষেত্র বের করতে চাই, তাহলে এখানটা একটু সরে গিয়ে প্রথমে এই বিন্দু সাপেক্ষে বের করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় θ1টা মাইনাস থেকে প্লাস হয়ে গেছে, θ1টা প্লাস হয়ে গেল, আর θ2টা সেটা তো প্লাস ছিলই। তাহলে ফর্মুলাটা চেঞ্জ কী হবে? ফর্মুলাটা চেঞ্জ হবে b = μ0I/4πr sin θ1টা যা ছিল তাই, না θ1টা চেঞ্জ হয়েছে, তাহলে θ2টা যা ছিল তাই মাইনাস sin θ1। তাহলে এবারে দুটা মান যখন এই বিন্দুতে পৌঁছাবো, θ1 θ2 90 হয়ে যাবে, তাহলে বি এর মান হয়ে যাবে কত? 0। তাহলে অসীম এবং অর্ধ অসীম তারের ক্ষেত্রে চৌম্বকক্ষেত্র পেয়ে গেলাম, মানে সামনের বিন্দুর ক্ষেত্রে চৌম্বকক্ষেত্র পেয়ে গেলাম। অসীম অর্ধ অসীম তো আগেই বললাম। আচ্ছা, নেক্সট হলো কি? নেক্সট হলো একটা বৃত্তাকার পরিবাহী তার। বৃত্তাকার পরিবাহী তারের ক্ষেত্রে কি হয় একটু আগে দেখিয়েছি, বৃত্তাকার পরিবাহী তারের ক্ষেত্রে কী হয় সেটা এখন প্রমাণিত হবে। আচ্ছা, তো একটা বৃত্তাকার পরিবাহী তার, সেই বৃত্তাকার পরিবাহী তারের তড়িৎ ক্ষেত্র ধর এভাবে যাচ্ছে। তা আইডিয়াল অংশটা কি? এইভাবে দেখানো হচ্ছে। আর কেন্দ্র অবধি দূরত্বটা আর, সেই আর ভেক্টরটাকে এভাবে দেখানো হচ্ছে। মাঝের অ্যাঙ্গেলটা কত? 90। তা ডিবি কত হবে? ডিবি হবে μ0/4π ইন্টু আইডিয়াল সাইন 90/r²। তাহলে বি কত হবে? μ0I/4πr², ইন্টিগ্রেশন আবার ডিএল মানে 2πr, 2πr 4πr² কাটলে 2r হয়, তাহলে বি হয়ে গেল μ0I/2r। এবার যদি একটা বৃত্তাকার পরিবাহী তার হয়, সেই বৃত্তাকার পরিবাহী তারের ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণটা কত হবে? থিটা। এখানে উৎপন্ন কোণটা কত ছিল? 2π। তা 2π অংশের জন্য যদি চৌম্বকক্ষেত্রের মান এটা হয়, থিটার জন্য বি এর মান কত হবে? μ0I/2r ইন্টু θ/2π, এটা হবে। এবার যদি এটা হাফ সার্কেল হবে, না সেমি সার্কেল হয়, সেমি সার্কেলের জন্য বি এর মানটা হবে μ0I/2r ইন্টু 1/4। সেমি সার্কেল না, এটা কোয়ার্টার সার্কেল, ভুল বলতাম, এটা হলো কোয়ার্টার, মানে 1/4 অংশ। সেমি সার্কেল মানে হচ্ছে হাফ সার্কেল, তার মানে কত হবে? μ0I/2r
ইন্টু হাফ হয়ে যাবে। আর 3/4 অংশ যদি হয় তাহলে মানে কি বলে 3/4 বলে ওটাকে, তাহলে বি এর মান কত হবে মিউ নট আই বাই 2r ইন্টু 3/4 হবে। তো সবচেয়ে বেটার পদ্ধতি, যেটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে 360 দিয়ে অ্যাঙ্গেলটাকে ভাগ করে দিলে তাহলে যেটা পাওয়া যাবে সেই ফ্র্যাকশনটা দিয়ে গুণ করতে হবে, তাই ডাইরেক্ট এটা মান বেরিয়ে যাবে। 60 ডিগ্রি কোণ হলে 1/6 দিয়ে গুণ করতে হবে, 120 ডিগ্রি কোণ হলে 1/3 দিয়ে গুণ করতে হবে, এভাবে থিটা অ্যাঙ্গেলের জন্য পাওয়া যায়। হয়ে গেল, যেটা অঙ্কতে হিউজ কাজে লাগে। আচ্ছা, সার্কুলার ওয়্যারের পরের যে পার্টটা সেটা হলো কি, অক্ষে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে একটা বৃত্তাকার তড়িৎ পরিবাহী তার নেওয়া হলো, সেই বৃত্তাকার তড়িৎ পরিবাহী তারে এই অংশটা এটা হলো আইডিয়াল ভেক্টর, আর অক্ষের উপরে থাকা এটা একটা পি যার দূরত্ব আর, সেখানটায় এটা হলো এক্স। এবার আইডিয়ালের সাথে এক্স এই বিষয়টা কি, এই বিষয়টা পুরোপুরি আইডিয়াল কোন দিকে, আইডিয়াল এদিকে, এক্স কোন দিকে, এক্স এদিকে। তাহলে এভাবে নাই, বিষয়টা কেমন আছে, যদি সরাসরি থাকতো তাহলে এভাবে রাখতাম, কিন্তু ওটা কি অক্ষে বেঁকে গেছে, অক্ষে বেঁকে যাওয়ার জন্য কি ডিবি ভেক্টরটা হয়ে যাবে বেঁকা, এবং আইডিয়াল ক্রস আর করলে অ্যান্টি ক্লকওয়াইজ তো আপওয়ার্ড হয়, তাহলে প্রথমে স্ট্রেট লাইনে ভাবতে হবে, দিয়ে তলটা যেহেতু বেঁকে যায় তার ডিবি ভেক্টরটা বেঁকে গেল। তাহলে কেমন হবে ছবিটা, অক্ষ থেকে ডিবি ভেক্টরটা একটু বেঁকাভাবে এই দিকে অবস্থান করবে, একটু বেঁকা মানে এই তলের সাথে লম্বভাবে অবস্থান করবে, তাহলে এটা হবে ডিবি ভেক্টরের ডিরেকশন। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে দেখানো যায় এই কোণটা হবে থিটা, তাহলে সেক্ষেত্রে এটা হবে ডিবি কস থিটা, আর সামনের দিকে পড়ে থাকবে কত ডিবি সাইন থিটা। এর ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টে আইডিয়ালের ডিরেকশন এদিকে হবে, তার ক্ষেত্রে সেমভাবে আরেকটা ডিবি কস থিটা পাওয়া যাবে, যেটা ক্যান্সেল আউট করে থাকবে, কিন্তু ডিবি সাইন থিটা যেটা হবে সেটা ওর সঙ্গে প্লাস হয়ে যাবে। তাহলে তারের প্রত্যেকটা বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে, তারের প্রত্যেকটা বিন্দুর জন্য বি এর মানটা হবে সামেশন ওভার ডিবি সাইন থিটা, মানে সবগুলো ডিবি সাইন থিটার যোগফল। ডিবির মানটাকে যদি বের করে দিই সাইডে, ডিবির মানটা কত মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হলো 90, তাহলে আইডিয়াল সাইন 90 বাই এই দূরত্ব এক্স স্কোয়ার। তার মানে এখানে যদি বসানো যায় বি ইকুয়াল টু হবে মিউ নট বাই 4 পাই ইন্টু আই, ডিএল এর জায়গায় এর যে ব্যাসার্ধটা, যদি ব্যাসার্ধটাকে এ ধরি, ডিএল এর জায়গায় হবে সামেশন দিয়ে 2 পাই এ বাই এক্স স্কোয়ার ইন্টু সাইন থিটার জায়গায় এ বাই এক্স লেখা যাবে, তাহলে এটা হবে এ বাই এক্স। 2 পাই 4 পাই কাটলে তো নিচে থাকে 2, তাহলে বি এর মান কত হচ্ছে, বি এর মান হচ্ছে মিউ নট আই স্কোয়ার বাই 2x³ তাহলে বি এর মান হচ্ছে মিউ নট আই স্কোয়ার বাই 2r² প্লাস a² টু দি পাওয়ার 3/2। n সংখ্যক টার্ন যদি এখানে থাকে তাহলে এখানে একটা n দিয়ে গুণ হবে, মিউ নট ni বাই 2r হবে, আর যদি এখানে n সংখ্যক টার্ন থাকে তাহলে মিউ নট ni² বাই 2 এটা হবে। ঠিক আছে, বায়োসাভার্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার চলে আসি অ্যাম্পিয়ারের সেকেন্ডারি ল, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। মোছা জিনিস কই, পেয়েছি। অ্যাম্পিয়ার সেকেন্ডারি ল মনে রাখতে বলেছিলাম আমি কি দিয়ে, আচ্ছা ডিরেকশনটা দেখিয়ে দিই, আইডিয়াল এদিকে আর এদিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ডট, মানে বাইরের দিকে, নর্থ পোল হোলের বাইরের দিকে থাকে, এখানে তাই বেরোচ্ছে, আর এখানে ডিবি ডিরেকশনটা পাওয়াই গেল, সেটা এটা। আচ্ছা এবার চলেছে অ্যাম্পিয়ার সেকেন্ডারি ল। অ্যাম্পিয়ার সেকেন্ডারি ল গাউসের উপপাদ্যের সাথে মিল ঘটিয়ে খুব সুন্দর করে মনে রাখা যায়। গাউসের উপপাদ্যে একটা আহিত তার, সেই আহিত তারের কাছের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে হয়, এই গাউসীয় তল ধরে ব্যাপারটাকে ভাবতে হয়, তার জন্য ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ভেক্টর নিতে হয়। আর এখানটায় কি করতে হবে, এখানটায় একটা তড়িৎ পরিবাহী তার কাছের কোনো একটা বিন্দুতে
চুম্বক ক্ষেত্র বের করতে হবে, তার জন্য একটা ক্লোজড লাইন আঁকতে হবে। সেই জন্য এখানটায় ক্লোজড লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল করতে হবে। এখানে হবে কত 1/ε0 ইন্টু মোট আধান, 1/ε0টা মিডিয়াম কনস্ট্যান্ট, মোট আধানটা কারণ, এখানে হবে মিউ নট যেটা হলো মিডিয়াম কনস্ট্যান্ট, মোট আর কারণটা হবে তড়িৎ পরিবহন, তাহলে হবে আই। তাহলে এটা হলো অ্যাম্পেয়ার-স্যাগাটার ল। তাহলে এবার একটা এর অ্যাপ্লিকেশন দেখাই। অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে আর দূরত্বের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। শুরু হবে কোথা থেকে, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। এখানে যদি এন সংখ্যক টার্ন থাকে তাহলে মিউ নট এন আই করতে হবে, যেহেতু একটাই তার নিয়ে ভাবছি তাহলে মিউ নট আই হবে। তাহলে বি বেরিয়ে গেল বাইরে, বি এর ডিরেকশনটা অ্যালং ডিএল থাকে, তার মাঝের কোণটা থাকে 0 ডিগ্রি। তাহলে ইন্টিগ্রেশন বা ডিএল থাকলো ইকুয়াল টু কত হলো মিউ নট আই। তাহলে বি এটা যদি আর ব্যাসার্ধ হয় তাহলে হবে 2πr ইকুয়াল টু হবে মিউ নট আই। তাহলে বি ইকুয়াল টু কত হলো মিউ নট আই বাই 2πr হয়ে গেল। আচ্ছা, অ্যাম্পেয়ার-স্যাগাটার লয়ের নেক্সট অ্যাপ্লিকেশন অসীম দৈর্ঘ্যের সলিনয়েড। গাউস উপপাদ্য যেমন অসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাম্পেয়ার-স্যাগাটার ল সেরকম অসীম দৈর্ঘ্যের জন্য প্রযোজ্য। তাহলে একটা অসীম দৈর্ঘ্যের সলিনয়েড নেওয়া হলো, সেই অসীম দৈর্ঘ্যের সলিনয়েডের অক্ষে কত চৌম্বক ক্ষেত্র থাকবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানটায় একটা পাথ কনসিডার করে নিলাম, সেই পাথটা PQRS, অ্যারোটা এভাবে দিলাম। সলিনয়েডে কারেন্ট ঢুকছে, তার মানে চৌম্বক ক্ষেত্রটা সলিনয়েডের ভেতর দিয়ে যাবে। তাহলে শুরু হবে কি দিয়ে, শুরু হবে বি ডট ডিএল দিয়ে। ক্লোজড লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট, এইটুকুটাতে এন সংখ্যক পাক আছে, তাহলে মিউ নট এনআই। তাহলে চারটা পার্টে ভেঙে যাবে। পিকিউ অংশের জন্য বিডিএল কস 0 প্লাস কিউআর অংশের জন্য বিডিএল কস 90 প্লাস আরএস অংশের জন্য চৌম্বক ক্ষেত্র থাকে না, ডাইরেক্ট 0, এবং এসপি অংশের জন্য আবার বিডিএল কস 90 ইকুয়াল টু কত হবে মিউ নট এনআই। আচ্ছা, তাহলে বি বেরিয়ে গেল বাইরে, ইন্টিগ্রেশন আবার ডিএল, এটাও 0, পরেরটাও 0, তারপরেরটাও 0, হয়ে গেল কত মিউ নট এনআই। তাহলে বি ইন্টু ডিএল এর মান কত, এই পিকিউ এর দূরত্ব সেটাকে যদি এল ধরা হয় তাহলে বি ইন্টু এল ইকুয়াল টু মিউ নট এনআই। তাহলে বি ইকুয়াল টু কত হলো মিউ নট এনআই বাই এল, তাহলে মিউ নট স্মল এন আই হয়ে গেল এটা। এবার চলে আসি টরয়েড। টরয়েড কি, এটা হলো টরয়েডের অক্ষ, তারপর একটা সলিনয়েডকে পেঁচিয়ে দেওয়া হয়েছে। এবার সেই টরয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তার জন্য কি করা হয়, তার জন্য তড়িৎ প্রবাহ পাঠানো হবে। টরয়েডের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে শুরু হবে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট এনআই দিয়ে, এন হলো টরয়েডের মোট পাক সংখ্যা। বি আর ডিএল সবসময় অক্ষ বরাবর থাকছে, তাহলে মাঝের কোণটা উৎপন্ন যেটা হবে সেটা হলো কত হবে কস 0 হবে ইকুয়াল টু মিউ নট এনআই। বি বেরিয়ে গেল বাইরে, ডিএল এর মান কত হবে 2πr ইকুয়াল টু মিউ নট এনআই। তাহলে বি কত হলো মিউ নট এনআই বাই 2πr, এন বাই 2πr হলো একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে বি ইকুয়াল টু মিউ নট স্মল এনআই। অ্যাম্পেয়ার-স্যাগাটার অ্যাপ্লিকেশন এখানে কমপ্লিট হলো। নেক্সট কি, লরেন্স ফোর্স। লরেন্স ফোর্সের দুটো অংশ, একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট। কি জিনিস, যদি এরকম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জকে ছেড়ে দেওয়া হয়, সেই চার্জটা যে ত্বরণ পায় তার মানটা হয় কিউই বাই এম, এবং যে গতিবেগটা হয় তার মানটা হয় কিউই বাই এম ইন্টু টি, অর্থাৎ এখানে একটা ফোর্স পাচ্ছে, সেই ফোর্সটা কিউই। এবার আধানটাকে যদি আমি ইনিশিয়ালি গতিশীল অবস্থায় ছাড়ি এদিকে, সেই গতিশীল আধানের জন্য বেগের মানটা হবে ইউ প্লাস ইউ বেগ নিয়ে ছেড়েছি কিউই বাই এম ইন্টু টি। যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধানটাকে উল্টো দিকে গতিশীল করে ছাড়া হয় তাহলে ভি এর মানটা হবে ইউ মাইনাস কিউই বাই এম ইন্টু টি। আর এটা একটা অঙ্কের মতো জিনিস, যে একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্র ডাউনওয়ার্ড কাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধানটাকে
ছাড়া হচ্ছে কি এই পথ বরাবর। তো আধান তো ওই পথ বরাবর যাবে না, সেটা ধর এদিকে ইউ বেগে ছড়া হয়েছে, আধানটা এরকম একটা প্যারাবলিক পথে বেঁকে যাবে, জাস্ট হাফ প্রজেক্টাইলের মতো, এবং এখান থেকে সেটা স্ট্রেট লাইনে যাবে। তাহলে কতটা দূরত্বে গেল সেটা বোঝার জন্য এটাকে মূল বিন্দু ধরে নিয়ে এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরে নেওয়া হলো। এবার কি করব, এবার এখানটাতে এক্স এর মান ইউ ইন্টু টি আছে, আর ওয়াই এর মান কত আছে, শুধু হাফ ইন্টু কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার হয়। এবার টি এর মান এক্স বাই ইউ যদি ওখানে বসিয়ে দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু কিউ ই বাই এম ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে ওয়াই সমানুপাতি এক্স স্কোয়ার, এটা প্যারাবোলিক পাতে গমন করবে। তো ইলেকট্রিক্যাল লরেন্স ফোর্সের 3টা অ্যাপ্লিকেশান এখানটায় দেখিয়ে দিলাম। এবার চলে আসি ম্যাগনেটিক লরেন্স ফোর্স। ম্যাগনেটিক লরেন্স ফোর্স, দেখ ম্যাগনেটিক ফিল্ড যেহেতু আধানের উপর ক্রিয়াশীল হওয়ার কথা না, ম্যাগনেটের উপর ক্রিয়াশীল, তাই একটা আধানকে যদি ম্যাগনেটিক ফিল্ডে ছাড়া হয় তাহলে সেটা কোনো ফোর্স পাবে না। তাহলে একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা আধানকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই আধানের ক্রিয়াশীল বল কত হলো, সেটা হবে 0। আগের মতোই যদি আধানকে গতিশীল করে ছাড়া হয় তাহলে এক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, এবং গতিটা যদি এদিকে হয়, ডাউনওয়ার্ড যে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ডটা সেটা ক্রস 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 হবে, আর এখানে ডট হবে। তাহলে এখনও ফোর্সের মানটা 0, কারণ যে ম্যাগনেটিক ফিল্ডটা আগে ছিল আর যেটা সৃষ্ট হলো তাদের মধ্যে উৎপন্ন কোণ 90। যদি আধানটাকে চৌম্বক ক্ষেত্রের উল্টো দিকে গতিশীল করা হয় তাহলে এদিকে ক্রস 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 চৌম্বক ক্ষেত্র, এদিকে ডট 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 চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ফলে এখানেও চৌম্বক ক্ষেত্রের মান হবে, মানে ফোর্সের মান হবে 0। তাহলে ফোর্সের মান পেতে গেলে লম্ব চৌম্বক ক্ষেত্রে আধানকে গতিশীল হতে হবে। তাহলে লম্ব চৌম্বক ক্ষেত্রে গতিশীল হওয়ার ফলে আধানটা এদিকে যদি গতিশীল হয় তাহলে এখানটায় দেখা যাবে ফোর্সের মানটা হচ্ছে আপওয়ার্ড। কেন? কারণ এখানে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটা নিচের দিকে ক্রস হবে আর উপর দিকে ডট হবে। তো সমমুখী বলরেখার বিকর্ষণ, তার মানে এদিক থেকে বিকর্ষণ পাবে, আর বিপরীতমুখী বলরেখার আকর্ষণ ওদিকে আকর্ষণ পাবে। তার ফলে কি হবে, এখানে লরেন্স ফোর্সের জন্ম হবে এইদিকে। তো সেই লরেন্স ফোর্সের মানটা কার সাথে সমানুপাতি, সেই লরেন্স ফোর্সের মানটা আধানের চার্জ, গতিবেগ আর দেওয়া চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতি। আর কি, এখানে বি আর ভি এর মধ্যে উৎপন্ন কোণ থিটা 0 ছিল, ফোর্স 0 ছিল। এখানে বি আর ভি এর মধ্যে উৎপন্ন কোণ 180, তখনও ফোর্স 0 ছিল। কিন্তু এখানে বি আর ভি এর মধ্যে উৎপন্ন কোণটা থিটার মান 90, সেখানে ফোর্সটা ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে। তার মানে কি, এই 3টা থেকে বলা যায় যে এখানে একটা সাইন থিটা ভেক্টরও থাকতে হবে। তাহলে এটা হলো লরেন্স ফোর্সের ফুল ভার্সন, কিউ ভিবি সাইন থিটা। তাহলে ফোর্সের মানটা ভেক্টর ওয়াইজ বলতে গেলে হবে হলো কিউ ভি ক্রস বি, হয়ে গেল। আচ্ছা, এর ফলে কি হবে, এর ফলে চৌম্বক ক্ষেত্রে আধানটা ঘুরতে শুরু করবে, কারণ পরস্পর লম্ব দিকে যখনই ফোর্স কাজ করে, মানে গতির সঙ্গে লম্বভাবে যখনই ফোর্স কাজ করে, তখন সার্কুলার মোশনের কনসেপ্ট থেকে বলে দেওয়া যায় যে সেখানটায় বৃত্তীয় গতির জন্ম হয়। তাহলে আধানটা একটা বৃত্তীয় গতিপথে ঘুরতে থাকবে, যেখানে কিউ ভিবি বলটা তাকে অভিকেন্দ্র বলের যোগান দেবে, যেটা বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর দ্বারা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভিবি। তাহলে সেখান থেকে ভি একটা কেটে গেল, তাহলে ব্যাসার্ধের মান হবে এম ভি বাই বি কিউ। টাইম পিরিয়ডের মান হবে 2 পাই আর বাই ভি। আচ্ছা, এম ভি বলেছি, হ্যাঁ 2 পাই আর বাই ভি। তাহলে হয়ে গেল কত, 2 পাই এম বি কিউ। এর উল্টা ফ্রিকোয়েন্সি, সেটা হবে বি কিউ বাই 2 পাই এম। এটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক বা সাইক্লোট্রনের কম্পাঙ্ক। ঠিক আছে, এবার চৌম্বক ক্ষেত্রটাকে লম্বভাবে পাঠানো হলো। কিভাবে, চৌম্বক ক্ষেত্রটাকে এভাবে লম্বভাবে পাঠানো হলো, আর সেই লম্ব চৌম্বক ক্ষেত্রে আধানটাকে থিটা কোণে গতিশীল করা হলো। এর ফলে কি হবে, চৌম্বক ক্ষেত্রটাকে
বি ভেক্টরের সঙ্গে থিটা কোণে গতিশীল করা হলো। তার একটা কম্পোনেন্ট এদিকে থাকবে কত, ভি সাইন থিটা, যেটা ওকে ঘোরাবে। আর একটা কম্পোনেন্ট সেটা হলো ভি কস থিটা, যেটাকে উপরে টানবে। তাহলে পাতটা হবে একটা হেলিক্যাল পাত। এইভাবে আধানটা স্পাইরাল পথে উপরে যেতে থাকবে। তাহলে এবার কি করব, জাস্ট আগের মতোই এখানটায় এম ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই আর ইকুয়াল টু কত, কিউ ভি বি সাইন থিটা। তাহলে একটা ভি সাইন থিটা একটা ভি সাইন থিটা কেটে গেল। তাহলে আর এর মান কত হলো, আর এর মান হলো এম ভি সাইন থিটা বাই বি কিউ। তো এটা মোমেন্টাম, ওখানে ছিল এম ভি বাই বি কিউ, এখানে হলো এম ভি সাইন থিটা বাই বি কিউ, মানে মোমেন্টামের সাইন কম্পোনেন্ট। আচ্ছা, নেক্সট হলো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের মান কত, 2 r বাই ভি সাইন থিটা। তাহলে তার মানটা কত হবে, সেম হবে 2 m বাই বি কিউ। তাহলে কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক মান হলো বি কিউ বাই 2 m। অর্থাৎ কম্পাঙ্কের মান বা টাইম পিরিয়ডের মান বৃত্তপথের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে না, সেটা এখান থেকে পাওয়া গেলো। অর্থাৎ সাইক্লোট্রন কম্পাঙ্কের মানটা ধ্রুবক থাকে। আচ্ছা, এবার বের করতে হবে কি, এই দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হয় কি, পিচ বলা হয়। অর্থাৎ দুটো হেলিক্যাল পাথের মধ্যে দূরত্ব কত। তাহলে পিচ ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে, ডি ইকুয়াল টু ভি কস থিটা বেগ নিয়ে যাচ্ছে, ক্যাপিটাল টি সময় ধরে যাচ্ছে, ক্যাপিটাল টি এর মানটা বেরিয়েছে কত, 2 m বাই বি কিউ, বসিয়ে দাও। তো ডি এর মান কত হবে, ভি কস থিটা ইন্টু 2 m বাই বি কিউ। তো ডি হয়ে গেল 2 m ভি কস থিটা বাই বি কিউ। এম ভি বাই কস থিটার মানটা এখান থেকে পাওয়া যাচ্ছে, সেটা হলো কত, আর বাই সাইন থিটা। তাহলে এখানটায় যদি আর বাই সাইন থিটা বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে 2 r, মানে বৃত্তপথের পরিধি, ইন্টু কট থিটা। এটা হলো পিচের মান, হয়ে গেল। আচ্ছা, এবার দেখাই সাইক্লোট্রন কম্পাঙ্কের নামটা কেন হয়েছে। সাইক্লোট্রনে দুটো অর্ধবৃত্ত নেওয়া থাকে, এই অর্ধবৃত্ত দুটাকে ডি বলা হয়, ডি। এবার এখানটায় একটা এসি কম্পাঙ্ক অ্যাপ্লাই করা হয়, যে এসি কম্পাঙ্কটা ঘূর্ণনের কম্পাঙ্কের সাথে ম্যাচ করে যায়। যেহেতু সাইক্লোট্রন যন্ত্রে এই কম্পাঙ্কটা ইউজ হয়, তাই এটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। কি কাজ, এখানে একটা লম্ব চুম্বক ক্ষেত্র দেওয়া থাকে, সেই লম্ব চুম্বক ক্ষেত্রে যে কোনো আধান ছাড়লে সেই আধানটা ঘুরতে শুরু করবে। আচ্ছা, কথা প্রসঙ্গে বলে দিই, চুম্বক ক্ষেত্রের দ্বারা ঘূর্ণনের সময় কোনো ওয়ার্কডান হয় না, তাই একে কার্যহীন বল বলা হয়। কারণ পরস্পর লম্বভাবে থাকার জন্য বলের জন্য কোনো স্মরণ হয়, মানে কার্য হয় না, কৃতকার্য হয় না, বলে কোনো এনার্জি বৃদ্ধি হয় না বা এনার্জি লাভও হয় না। তো এনার্জি লাভ বৃদ্ধি কখন হবে, যখন আধানটাকে কেন্দ্রে ছাড়া হবে, এই প্লেটটা পজিটিভ এই প্লেটটা নেগেটিভ, একটা ফোর্স পাবে। তাহলে এখানে তার গতিবেগ বাড়লো, বৃত্তপথে ঘুরে আসলো সেম বেগে। আবার যখন এখানটায় পৌঁছালো, তখন এই প্লেটটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে, তাহলে আবার একটা ফোর্স পাবে, বেগ আবার বাড়বে, একটু বড় বৃত্তে ঘুরে আসবে। এবার যখন এখানে পৌঁছাবে তখন উল্টে যাবে, আবার এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে, আবার একটা ফোর্স পাবে, গতিবেগ আরেকটু বাড়বে, আরেকটু বড় বৃত্তে ঘুরে আসলো। এবার এটা পজিটিভ ওটা নেগেটিভ, আবার একটা ফোর্স পেলো, আবার একটা বড় বৃত্তে ঘুরে আসলো। এভাবে প্রত্যেকবার বৃত্তের গতিপথ বড় হতে থাকে, কিন্তু বড় হলেও যেহেতু বেগ বাড়তে থাকে, সেই জন্য প্রত্যেকবার সেম টাইমে কভার করে, যেহেতু টাইম পিরিয়ডটা সেম থাকে, টাইম পিরিয়ড বৃত্তের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে না। তাহলে এভাবে ঘুরতে 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 যখন লাস্ট সাইকেলে চলে আসবে, তখন একটা বাইরের এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্র দ্বারা সেই আধানটাকে ডিফ্লেক্ট করিয়ে এখানে রাখা কোনো টার্গেটে হিট করানো হবে। টার্গেট হিসেবে কী ব্যবহার করা হয়, এখানে চলে আসছে নিউক্লিয়ার ফিজিক্স, কারণ যন্ত্রটা টোটালটাই নিউক্লিয়ার ফিজিক্সে কাজে লাগে। নিউক্লিয়ার ফিজিক্সে আমরা যখন পড়েছিলাম যে কৃত্রিম মৌল রূপান্তর বা কৃত্রিম তেজস্ক্রিয়তা বা আবিষ্ট তেজস্ক্রিয়তা, এইসব ঘটনাতে প্রোটন, ডয়টেরন, তারপরে হিলিয়াম বা আলফা পার্টিকেল, তারপরে লিথিয়াম, এগুলো দিয়ে যখন হিট করা হচ্ছিল কোনো পার্টিকেলকে, যার ফলে কি হচ্ছিল, যার ফলে কৃত্রিম মৌল রূপান্তর হচ্ছিল, তো তাদেরকে প্রচণ্ড গতিবেগে ত্বরিত করে তবে হিট করা হচ্ছিল। তো পার্টিকেল অ্যাক্সিলারেটর হিসেবে তো এই সাইক্লোট্রন যন্ত্র ইউজ করা হয়। কাকে অ্যাক্সিলারেট করা যাবে না, প্রথমত যার আধান নেই, নিউট্রন কোনো অ্যাক্সিলারেট করা যাবে না।
দ্বিতীয়ত ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করা যাবে না, কারণ ইলেকট্রনের ভর যদি এখানে ইলেকট্রনকে ইউজ করা হয়, ইলেকট্রনের ভরটা বেগটা আলোর বেগের সঙ্গে তুলনীয় হয়ে যায়, তার ফলে রিলেটিভিস্টিক এফেক্টের জন্য তার ভর ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। তাই ইলেকট্রনকে সাইক্লোট্রন যন্ত্রে ত্বরান্বিত করা যায় না, এটা এইচএসে কোশ্চেন থাকে। ইলেকট্রনকে ত্বরান্বিত করার জন্য সাইক্লোট্রনের মতো একটা যন্ত্র ইউজ করা হয়, যাকে বলা হয় বিটাট্রন। বিটা পার্টিকেল যেহেতু ইলেকট্রনকে বলা হয়, তাই এরকম নাম এসছে। হয়ে গেল। আচ্ছা, তাহলে চার্জ পার্টিকেলের জন্য লরেন্স ফোর্সের কাজ বোঝা হয়ে গেল। এবার চলে আসি সেম যদি তড়িৎ পরিবাহী তারের ক্ষেত্রে ভাবা হয়, তার ক্ষেত্রে কি হবে। একটা তড়িৎ পরিবাহী তার মানে কি, এটা যদি একটা তড়িৎ পরিবাহী তার আই কারেন্ট ফ্লো করে, তাহলে ভাবা যেতে পারে এর মধ্যে দিয়ে চার্জ পার্টিকেলগুলো সব একই দিকে মুভ করছে। তাহলে একই দিকে মুভ করতে থাকা চার্জ পার্টিকেল, তাহলে প্রত্যেকটা এদিকে ফোর্স পাবে, অর্থাৎ গোটা তারটা আপওয়ার্ড ফোর্স পাবে, অর্থাৎ গোটা তারটা উপরের দিকে উঠতে থাকবে। সেখান থেকে ফোর্সের মানটা কত দাঁড়াবে? ফোর্সের মানটা আগে ছিল ডিএফ ইকুয়াল টু ডিকিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে ডিএফ ইকুয়াল টু ডিকিউ ইন্টু ভি মানে কত? ডিএল ডিটি ক্রস বি। তাহলে ডিএফ ইকুয়াল টু ডিডিটিকে বাইরে বের করি, তাহলে ডিকিউ ডিটি হয়ে যাবে ভেতরে ডিএল ডিটি, না ভেতরে শুধু ডিএলটা থাকবে, ডিডি বেরিয়ে গেল, ভেতরে ডিএল হয়ে গেল ক্রস বি। তা ডিএফ ইকুয়াল টু হয়ে গেল আই ডিএল ক্রস বি। একটু আগে বায়োসেমিস্ট্রিতে আইডিয়ালকে ভেক্টর বলেছিলাম, এটা হলো তার প্রমাণ যে আইডিয়ালকে ভেক্টর রাশি। আচ্ছা, ফোর্সটা কোন দিকে হবে? তাহলে আধান যদি পজিটিভ আধান থাকে, তার গতিপথ যদি এদিকে হয়, মানে কারেন্ট যদি এদিকে হয়, তাহলে ফোর্সটা দেখা গেল এদিকে হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র হলো ডাউনওয়ার্ড। তো এইখান থেকে চলে আসে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, যেখানে এটা চৌম্বক ক্ষেত্রের দিককে বোঝায়, এটা তড়িৎ প্রবাহের দিককে বোঝায়। তাহলে ফোর্সটা কি হচ্ছে? অটোমেটিক আপওয়ার্ড চলে আসছে। তাহলে এবার যদি কারেন্টের ডিরেকশনটা পাল্টানো হয়, ফোর্স পাল্টে যাবে। চৌম্বক ক্ষেত্রের দিক পাল্টানো হয়, ফোর্স পাল্টে যাবে। আধানকে যদি পাল্টানো হয়, ফোর্স পাল্টে যাবে। তো তিনটাই যদি পাল্টানো হয়, তিনটার মধ্যে যে কোনো একটা একটা করে যদি পাল্টাই, ফোর্স উল্টো দিকে হবে। যে কোনো দুটো দুটো করে পাল্টালে ফোর্স একই দিকে থাকবে। তিনটাই যদি পাল্টানো হয়, ফোর্স আবার উল্টে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছবিটা যদি মাথায় রাখা যায়, এই ছবি দিয়ে আর ক্যালকুলেট মানে কোনো ল লাগাতেই লাগে না, এমনি বেরিয়ে যাবে ফোর্সটা কোন দিকে থাকবে। আচ্ছা, এবার চলে আসি এর অ্যাপ্লিকেশনে। এর প্রথম অ্যাপ্লিকেশন বলবো দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার, যেটা অসীম দৈর্ঘ্যের হয়, তাদের জন্য পরস্পরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত। তাহলে দুটি অসীম প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা I1 আর একটা I2 কারেন্ট নিয়ে যাচ্ছে, যাদের মধ্যবর্তী দূরত্ব R। তাহলে I1 থেকে R দূরত্বে একটা বিন্দু P হলে সেখানটায় তো চৌম্বক ক্ষেত্র ডাউনওয়ার্ড হবে, যার মানটা হবে কত? B1। কেন? কারণ ওটা I1 এর জন্য তৈরি। তাহলে B1 এর মানটা কত? মিউ নট I1/2πr, R দূরত্বে তৈরি হয়েছে। এবার এইখানটায় যে I2 কারেন্ট যাচ্ছে, সেই I2 কারেন্টের জন্য যে বলের মানটা হবে সেটা কত হবে? B1I2L ইন্টু সাইন 90, কারণ ওটা লম্বভাবেই আছে, তো সাইন 90 থাকলো। B1 এর মান কত? মিউ নট I1/2πr ইন্টু I2 ইন্টু L। তাহলে F/L তার মানটা কত হবে? মিউ নট বাই 2π ইন্টু I1I2/R। সেমভাবে যদি আমরা I1 কারেন্টকে আপওয়ার্ড নিয়ে যাই আর I2 কারেন্টকে আপওয়ার্ড নিয়ে যাই, তাহলে I2 কারেন্টের জন্য R দূরত্বে অবস্থিত P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বাইরের দিকে বেরিয়ে আসবে, তার মানটা কত হবে? B2। তাহলে B2-র মান কত হবে? B2-র মান হবে মিউ নট I2/2πr। তাহলে ফোর্সের মানটা কত হবে? ফোর্সের মানটা হবে B2 I1 এর উপর ফোর্স পড়ছে ইন্টু L সাইন 90। তাহলে F এর মানটা হবে মিউ নট I2/2πr ইন্টু I1 ইন্টু L। তাহলে F/L এর মানটা এখানেও দেখা যাচ্ছে মিউ নট বাই 2π ইন্টু
I1 I2 বাই আর হবে। তো দুটোতে ফোর্সের মানটা সেম হচ্ছে, ফোর্সের ডিরেকশনটা খোঁজা যাক। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল লাগাই। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতর দিকে। কারেন্ট কোন দিকে? কারেন্ট হলো আপওয়ার্ড। ফোর্স কোন দিকে? এদিকে। অর্থাৎ এখানে ফোর্সটা যেটা কাজ করবে সেটা হলো এই তারের দিকে। আচ্ছা, এবার এখানটা কাজে লাগাই। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র এদিকে। তড়িৎ প্রবাহ কোন দিকে? তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এদিকে। তড়িৎ প্রবাহ কোন দিকে? তড়িৎ প্রবাহ উপর দিকে। ফোর্স কোন দিকে? বুড়ো আঙ্গুল মানে এই দিকে, এইদিকে ফোর্স। তাহলে এখানটায় কি হবে? এরকমভাবে ফোর্সটা কাজ করবে। তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে রেজাল্টে দেখতে পেলাম দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে, আর দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার অসীম দৈর্ঘ্যের বিপরীতমুখী কারেন্ট নিয়ে গেলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। সেই আকর্ষণ বা বিকর্ষণের বলের মানটা হলো ওটা। এখান থেকে একটা ডেফিনেশন বেরিয়ে আসে, সেটা হলো অ্যাম্পিয়ারের ডেফিনেশন। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো I1 = I2 = 1 অ্যাম্পিয়ার বসাতে হবে, আর এর মানটা 1 মিটার বসাতে হবে। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থের মানটা হবে 2 × 10⁻⁷ নিউটন পার মিটার। তাই ডেফিনেশনটা এরকম হবে, দুটি পরস্পর অসীম তারের মধ্যে দিয়ে, প্যারালাল অসীম তারের মধ্যে দিয়ে যে কারেন্ট না একক দূরত্বে রাখা দুটি অসীম তারের মধ্যে দিয়ে যে সমমানের কারেন্ট প্রবাহিত হলে তাদের প্রতি একক দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল কাজ করে, সেই সমমানের কারেন্টকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। এটা অ্যাম্পিয়ারের ইন্টারন্যাশনাল ডেফিনেশন। চলে আসি এবার নেক্সট কাজ। নেক্সট হলো ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটরে এখানে নর্থ পোল থাকছে, ইলেকট্রিক মোটরে এখানে সাউথ পোল থাকছে। তাহলে সেখানটায় একটা কয়েল নিয়ে সেই কয়েলে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তড়িৎ প্রবাহ এভাবে সেখানটায় ঘুরে চলে আসে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এদিকে থাকছে। তাহলে লেফট হ্যান্ড রুল যদি লাগানো যায়, চৌম্বক ক্ষেত্র এদিকে, কারেন্টটা এই তারে ডাউনওয়ার্ড, তাহলে ফোর্সটা এই তারে বাইরের দিকে আপওয়ার্ড। আচ্ছা, এর ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে এভাবে দেখাতে হবে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ওই দিকে। কারেন্টটা কোন দিকে? আপওয়ার্ড। ফোর্সটা কোন দিকে? ভেতরের দিকে। অর্থাৎ এই তারে ফোর্সটা হচ্ছে ভেতরের দিকে। তাহলে যেহেতু ফোর্সটা দুবার দুদিকে হচ্ছে, তাহলে একটা টর্ক তৈরি হবে। সেই টর্কের মান কত হবে? বল ইন্টু বলদ্বয়ের মধ্যে দূরত্ব মানে হলো বি, তাহলে ফোর্স ইন্টু বি। তাহলে টর্কের মান কত? ওই ফোর্সের মান কত? ফোর্সের মান হলো বি আই ইন্টু এল ইন্টু সাইন 90। কেন সাইন 90? আই এবং এল 90তে অবস্থান, মানে আই আর বি এর মধ্যে কোণ, আই আর বি এর মধ্যে কোণ 90 ডিগ্রি ইন্টু বি থাকলো। তার টর্কের মান বি আই এল আর বি এর গুণফল, তার টর্কের মান বি আই ইন্টু এ, যেটার ভেক্টর ফর্ম হলো আই এ ক্রস বি। হয়ে গেল। এবার এটা তো লম্বভাবে রাখা আছে তাই এরকম হলো, লম্বভাবে না রাখা থাকলে টর্কের মানটা ক্রস প্রোডাক্ট থেকে লেখা যায় আই এ বি সাইন থিটা হওয়া উচিত, আর এন সংখ্যক টার্নের জন্য টর্কের মান হবে কি? না বি সাইন থিটা, এন এ বি আই সাইন থিটা। এখান থেকে মাধ্যমিকে আসে একটা প্রশ্নের উত্তর বেরিয়ে আসে যে তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। তড়িৎ ক্ষেত্র মানে কুণ্ডলীর সংখ্যা বাড়িয়ে, ক্ষেত্রফল বাড়িয়ে, চৌম্বক ক্ষেত্র বাড়িয়ে, তড়িৎ প্রবাহ বাড়িয়ে। তো চারটা ফ্যাক্টরকে বাড়িয়ে দে, মোটরের ঘূর্ণন শক্তি বেড়ে গেল। মোটরের ঘূর্ণন উল্টানো যায় কি করে? চৌম্বক ক্ষেত্রকে উল্টে দিয়ে বা তড়িৎ প্রবাহকে উল্টে দিলে ঘূর্ণন উল্টে যাবে। যদি দুটাকে একসাথে উল্টানো যায় তাহলে ঘূর্ণন একই দিকে থাকবে। তাহলে একটা সিম্পল ফর্মুলা দিয়ে সব উত্তর বেরিয়ে আসে। হয়ে গেল। যদি এটাকে ঘুরতে না দিই, যদি এই মানে এই মোটরটাকে ঘুরতে না দিই, আর এই যে তার, যে তারটা ঘুরছে সেই তারের সাথে কাঁটা লাগিয়ে দিই, তাহলে এটা যে রোটেশন হবে থিটা, কাঁটাটাতেও যদি সেই রোটেশনটা তৈরি করতে পারি তখনই এটা তৈরি করবে গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার এবং এটার মধ্যে কোনো পার্থক্য নাই, থিওরিগতভাবে সেম কাজ হয়। তার মানে গ্যালভানোমিটারে সর্বোচ্চ টর্ক সমানুপাতি কি হবে? সমানুপাতি হবে থিটা। তাই টর্কের ম্যাক্সিমাম ভ্যালু
ইকুয়াল টু হবে সি ইন্টু থিটা। টর্কের মান কি NABI ম্যাক্সিমাম ভ্যালুটা সি ইন্টু থিটা। তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায় সি বাই NAB ইন্টু থিটা। তাহলে আই ইকুয়াল টু হয়ে গেল জি ইন্টু থিটা। জিকে বলা হয় সি বাই NAB, এটা হলো গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। সিটাকে কি বলে, সিটাকে বলে কাপল পার ইউনিট টর্ক, ইউনিট অ্যাঙ্গেল, সরি টর্ক পার ইউনিট অ্যাঙ্গেল। মানে থিটা যদি এক হয় যে টর্কের মানটা হবে সেটা হবে সি এর মান, যেটা কি বোঝায় ওটা ঘোরানো কত শক্ত তাকে বোঝায়। সি যত বেশি হবে ওটা কম অ্যাঙ্গেলে ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, গ্যালভানোমিটার যেটা দেখানো হলো ওটা হলো টেবিল গ্যালভানোমিটার, যেটা সাধারণত আমরা পরীক্ষা হলে ব্যবহার করে থাকি ল্যাবরেটরিতে, কিন্তু খুব সূক্ষ্ম পরিমাপ ওই যন্ত্রের সাহায্যে করা যায় না। খুব সূক্ষ্ম পরিমাপ করার জন্য একটা বিশেষ যন্ত্র ব্যবহার করা হয় গ্যালভানোমিটার, যাকে বলা হচ্ছে ব্যালাস্টিক গ্যালভানোমিটার বা প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটার। সেখানে কি করা হয়, সেখানে একটা মসলিনের সুতার দ্বারা কয়েলটাকে ঝুলিয়ে দেওয়া হয়। যে কয়েলটা এরকম একটা পোল পিসের মধ্যে রাখা হয়, যে পোল পিসটা অর্ধবৃত্তাকার ভাবে এখানে সজ্জিত থাকে। অর্ধবৃত্তাকার কেন থাকছে, যাতে কয়েলটা এখানটায় যেমনই ভাবে থাকুক না কেন সেটা যেন ইউনিফর্ম চৌম্বকক্ষেত্র পায়, তার জন্য নর্থ আর সাউথের মধ্যে এভাবে ঘোরানো হয়। তো এটাকে আমি আলাদা দেখালাম ওই জন্য। আচ্ছা, তো ঝুলিয়ে রাখার কারণে, মসলিনের সুতার মাধ্যমে ঝুলিয়ে রাখার কারণে এটা ঘূর্ণন খুব ইজিলি হবে, কারণ এখানে একটু টর্ক হলে এটা ঘুরে যাবে। এবার কি করা হচ্ছে, এই গ্যালভানোমিটার থেকে মোটামুটি 1 মিটার বা 2 মিটার দূরত্বে একটা স্ট্যান্ড লাগানো হয়, যে স্ট্যান্ডের মধ্যে একটা স্কেল রাখা হয়, যে স্কেলের নিচে একটা লাইট সোর্সকে রাখা হবে, সেটা টর্চ হতে পারে, সেটা লেজার হতে পারে। সেই লাইট সোর্স থেকে যে আলোটা এসে পড়লো সেই আলোটা প্রতিফলিত হয়ে স্কেলের জিরো বিন্দুতে টাচ করবে, মিডিলের জিরো বিন্দু, সেই জিরো বিন্দুতে টাচ করবে। তো এখানটা কি ফর্মুলা লাগানো হয়েছে, এস ইকুয়াল টু আর থিটা, সেটা ইউজ করা হয়েছে। এবং আর এর মানটা এখানে কত, এই দূরত্বটা, যেটাকে ক্যাপিটাল দিয়ে প্রকাশ করছি। এবার যেহেতু এই ফর্মুলা ইউজ হচ্ছে, তার মানে ডি এর মান যত বাড়ানো যাবে এস তত, মানে এস এর কম মানের জন্য বেশি অ্যাঙ্গেল পাওয়া যাবে, মানে বেশি সূক্ষ্ম অ্যাঙ্গেল পাওয়া যাবে। ধরা যাক এটা এতটা গেল, তাহলে এটা এস, তাহলে উৎপন্ন অ্যাঙ্গেলটা কত, বেশি দূরত্বের জন্য অনেক ছোট, কিন্তু যেহেতু অনেক দূরে রেখেছি তাই অ্যাঙ্গেলটা অনেক বড়, মানে এস এর মানটা অনেক বেশি পাওয়া যাবে। তাহলে এই ডি বাড়িয়ে সেন্সিটিভিটিকে আরও বাড়ানো হচ্ছে। আচ্ছা, এখানটা আরেকটা টেকনিক কাজে লাগে যেটা অপটিক্সের, সেটা কি, আয়না যদি থিটা কোণ ঘুরে তাহলে প্রতিফলিত রশ্মি ঘুরবে 2 থিটা। তাহলে অ্যাকচুয়ালি এখানে থিটা পাওয়া যায় না, 2 থিটা পাওয়া যায়। তাহলে 2 থিটা থেকে এস বাই ডি করলে থিটা থেকে এস বাই 2d পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমত মসলিনের সুতার সাহায্যে ঝুলানো হয়, যা বলে ঘোরাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত অনেক দূরে রাখা হয় যাতে খুব সূক্ষ্ম অ্যাঙ্গেল বোঝা যায়। তৃতীয়ত অপটিক্সের একটা থিওরি কাজে লাগানো হয়, যেখান থেকে দেখানো যায় ডাবল অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তার দ্বারা খুব সূক্ষ্ম মানের কারেন্ট, যেমন ক্যাপাসিটার ডিসচার্জিংয়ের যে কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ারে থাকে, সেটা এর দ্বারা মাপা হয়, খুব সুন্দরভাবে সেটা পরিমাপ করা হয়। হয়ে গেল প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটার। আচ্ছা, গ্যালভানোমিটারকে থেকেই আমরা দুটো যন্ত্র বানাই। গ্যালভানোমিটার থেকে প্রথম প্রাপ্ত যন্ত্রটা হলো অ্যামমিটার। তো গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার বানাতে গেলে ওখানটায় যে পেয়েছি ফর্মুলা, সেখান থেকে থিটা বাই আই, সেটা ইকুয়াল টু কী লেখা যায়, সেটা ইকুয়াল টু লেখা যায় NAB বাই সি। এটাকে বলা হয় প্রবাহ সুবেদিতা। আর গ্যালভানোমিটার থেকে যদি ভোল্টমিটার বানানো যায় তাহলে থিটা বাই ভি বানাতে হবে, তাহলে কত হবে NAB বাই CR বানাতে হবে। এটাকে বলবো বিভব সুবেদিতা। সুবেদিতা বলতে কি বোঝায়, কত সূক্ষ্ম পরিবর্তনে কত বেশি অ্যাঙ্গেল তৈরি হবে সেটাকে সুবেদিতা বোঝায়। তাই আই থাকছে নিচে, থিটা থাকছে উপরে।
আয়ের মান যত কম হবে, থিটা যত বেশি হবে, সুবিধা তত বাড়বে। তাহলে কম কারেন্টের মানটাও যদি ধরে দিতে পারে তাহলে অ্যামিটার অনেক বেশি ভালো, আর কম ভোল্টেজও যদি এখানে ধরতে পারে তাহলে ভোল্টমিটারটাও আরও বেশি ভালো। তাহলে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে গ্যালভানোমিটার থেকে কীভাবে অ্যামিটার এবং ভোল্টমিটার বানানো যায়। তাহলে সেই টপিকে ঢুকে যায়। যে কোনো একটা বর্তনীতে গ্যালভানোমিটার এই ভোল্টমিটার এবং অ্যামিটার কীভাবে কানেক্টেড থাকে আগে সেটা জানতে হবে। যে কোনো একটা তড়িৎ বর্তনী, সেই তড়িৎ বর্তনী যদি একটা জাস্ট এরকম ব্যাটারি দিয়ে লাগানো থাকে, সেখানে অ্যামিটারটা সিরিজে যুক্ত করা থাকে, অর্থাৎ অ্যামিটারের যে রোধ, সেই রোধটা অতি ক্ষুদ্র হবে। এবার আমাদের যে গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটার রোধটা অতি ক্ষুদ্র হয় না, সেটা অনেক বেশি হয়। তাহলে গ্যালভানোমিটার রোধকে যদি খুব কমিয়ে দেওয়া যায়, অ্যাকচুয়ালি আর এর মানটা হবে 0, কার ক্ষেত্রে? আইডিয়াল কেসে। বাট প্র্যাকটিক্যালি তো 0 মান পাওয়া যায় না, তাই রোধের মানটা খুব কমিয়ে দিতে হবে। তাহলে খুব কমিয়ে দেওয়ার উপায় কি? গ্যালভানোমিটারের যন্ত্রের সাথে যদি আমরা একটা শান্ট যুক্ত করতে পারি যার রোধটা খুব কম, তাহলে আমরা এই রোধকে অনেক কমিয়ে দিতে পারি। কারণ প্যারালাল কম্বিনেশানে তুল্য রোধের মান সবচেয়ে ছোট রোধের থেকেও ছোট হবে। তাহলে শান্টের মান খুব ছোট হলে তুল্য রোধের মানটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে এইটা যদি এ বিন্দু, এটা যদি বি বিন্দু হয়, তাহলে বিভব প্রভেদের সূত্র থেকে আই কারেন্টটা প্রথমে আইজি আর আইএসে ভেঙে যায়, সেটা লিখে দিই। আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে আইজি প্লাস আইএস, এটা কেসিএল লাগালাম। আর বিভব প্রভেদের সূত্র যেটা বলছিলাম সেখান থেকে লেখা যায় আইজি ইন্টু জি ইকুয়াল টু আইএস ইন্টু এস। আমাদের জানা থাকবে আইজির মান, তা আইজির মানটা আমার দরকার, কিন্তু আমার জানা থাকবে কি আইএস এর মানটা জানা থাকবে না। তাহলে আইএস এর মানটা হবে কত? আইজি ইন্টু জি বাই এস, মানটা এখানে বসিয়ে দাও। তাহলে আই ইকুয়াল টু কত হবে? আইজি প্লাস আইজি ইন্টু জি বাই এস। তাহলে আইজি ইন্টু জি বাই এস, তার মান কত হবে? আই মাইনাস আইজি। তাহলে এস এর মান কত হবে? আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। এবার এটা হলো প্রয়োজনীয় শান্টের মান। এবার এখান থেকে আইজি দিয়ে ভাগ করে দিই, ভাগ করলে কি পাওয়া যাবে? শান্টের মান পাওয়া যাবে জি বাই আইজি মাইনাস 1। তাহলে শান্ট ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1। তো এটা শান্ট বের করা একটা অল্টারনেটিভ ফর্মুলা। আচ্ছা, শান্ট যেহেতু প্যারালাল কম্বিনেশানে আছে, তাহলে 1 বাই অ্যামিটারের রোধ ইকুয়াল টু 1 বাই গ্যালভানোমিটার 1 বাই শান্ট। তাহলে হয়ে গেল কত? 1 বাই গ্যালভানোমিটার এন মাইনাস 1 বাই গ্যালভানোমিটার। তাহলে আর এ তার মানটা হয়ে যাবে জি বাই এন, অর্থাৎ মানে যে গ্যালভানোমিটার রোধ ছিল তার এন গুণ কমে গেল। এনটা কি? এনটাকে বলা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, এবার একটা রোধ একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে, রোধে কতটা ভোল্টেজ পড়ছে মাপার জন্য ভোল্টমিটারকে প্যারালাল কম্বিনেশনে লাগানো হয়। তো যেহেতু ভোল্টমিটার প্যারালাল কম্বিনেশনে থাকে, ভোল্টমিটারের রোধটা আইডিয়াল কেসে হওয়া উচিত অসীম। এই প্রশ্ন দুটো থাকে, অ্যামিটারের রোধ আইডিয়ালি কত হয় আর ভোল্টমিটারের রোধ আইডিয়ালি কত হওয়া উচিত। যেটাও বানাতে হবে গ্যালভানোমিটার যন্ত্র থেকেই। তো কী করে বানাবো? গ্যালভানোমিটার রোধটা তো অসীম হয় না বা অনেক বড়ও হয় না। তো তার জন্য গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজে অতি বৃহৎ মানের একটা রোধকে জুড়ে দেওয়া হয়। তার ফলে কি হচ্ছে, যে কারেন্টটা আইজি যাচ্ছে সেটা, এটা যদি এ বিন্দু, এটা যদি বি বিন্দু হয়, তাহলে ভিএ মাইনাস ভিবি যেটা ভোল্টেজের মান, তার মানটা হবে আইজি ইন্টু জি প্লাস আর। তাহলে জি প্লাস আর এর মান হবে ভি বাই আইজি। তাহলে আর এর মানটা হয়ে যাবে ভি বাই আইজি মাইনাস জি। এই ফর্মুলা অ্যাপ্লাই করে কত রোধ লাগাতে হবে সেই রোধের মানটা পাওয়া যায়। হয়ে গেল। এবার এখানটাতেও আর ইকুয়ালটা আমি যদি জি কমন নিই, তাহলে ভি বাই আইজি ইন্টু জি মাইনাস 1 আসে। তাহলে আর ইকুয়াল টু জি ইন্টু ভি বাই ভিজি মাইনাস 1 আসে। আর ইকুয়াল টু জি ইন্টু
n-1 আছে। এভাবেও একটা অল্টারনেটিভভাবে আর এর ফর্মুলা পাওয়া যাচ্ছে। আর যেহেতু এটা সিরিজ কম্বিনেশন তৈরি হয়েছে, তাহলে ভোল্টমিটারের যেটা রোধ ওটা জি প্লাস আর এর সাথে সমান। তাহলে আর অফ ভোল্টমিটার কত হবে? জি প্লাস জি ইন্টু n-1, তাহলে আর ভি মানে ভোল্টমিটার রোধ হবে এন ইন্টু জি, অর্থাৎ গ্যালভানোমিটার মানের এন গুণ। হয়ে গেল। এটা হলো গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার আর অ্যামিটার কনভার্সন। এবার আমি একটা অল্টারনেটিভ পদ্ধতি দেখাচ্ছি এটা করার। এই ক্যালকুলেশন যদি না করতে চাই, একজন অন্যভাবেও এই ক্যালকুলেশনটা করতে পারে। কিভাবে? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজি কারেন্ট যায়, যাকে আমাকে বানাতে হবে একটা অ্যামিটার যে কারেন্টটা আই কারেন্টকে মাপতে পারে। ধরা যাক আইজির মান 5 মিলি অ্যাম্পিয়ার, আয়ের মান 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ অ্যামিটারটা 5 মিলি অ্যাম্পিয়ারের বদলে 5 অ্যাম্পিয়ারকে মাপবে। তার মানে রেঞ্জের মানটা আই বাই আইজি করে পাওয়া যাচ্ছে কত? 5 ইন্টু 1000 বাই 5, মানে রেঞ্জের মানটা হলো 1000। অর্থাৎ কারেন্ট পাঠানোর ক্ষমতাকে 1000 গুণ বাড়াতে হবে। এবার সিম্পল লজিক দিয়ে ব্যাপারটা যদি ভাবা যায়, যে আমার কাছে ছিল একটা গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটার আইজি কারেন্টকে নিয়ে যেতে পারে, যার রোধের মান জি। আমি যদি কিছু একটা করি, এই গ্যালভানোমিটারের সঙ্গে কিছু একটা করি যাতে করে এটা গ্যালভানোমিটার না হয়ে গোটাটা অ্যামিটারে পরিণত হয়, তাহলে সেই অ্যামিটারের রোধটা কারেন্ট যদি আই গুণ বাড়াতে হয়, রোধকে আই গুণ কমাতে হবে। তাহলে এটা জি বাই এন করলে তখন এটা সম্ভব। এটা লজিক বেরোলো। এবার আমরা জানি অলরেডি যেখানে একটা শান্ট যুক্ত করতে হবে, তবেই আমরা একে এটা বলতে পারবো। তার মানে আমরা বলতে পারি এই 1/g প্লাস 1/s করে 1 অ্যামিটার রোধ পাচ্ছি। তাহলে 1/s ইকুয়াল টু n/g মাইনাস 1/g, তাহলে s ইকুয়াল টু g/n-1। তাহলে এভাবে আগের পদ্ধতির বদলে খুব সহজে আমরা শান্টের মানটা পেয়ে যাব। যদি কথার কথা এই অঙ্কতে জি এর মানটা 50 ওহম দেওয়া থাকে, তাহলে শান্টের মান বেরিয়ে যাবে 50/1000-1, ক্যালকুলেশন করে যা হবে 50/999, ক্যালকুলেশন করে যা পাবে সেটা হলো শান্টের মান। হয়ে গেল। নেক্সট, যদি আমরা ভোল্টমিটার ক্যালকুলেশন করি একই রকমভাবে, তাহলে এই ক্যালকুলেশনটা দরকার পড়বে না, খুব সহজে বের করা যাবে। ভোল্টমিটারে কি করব? একটা গ্যালভানোমিটার যেটা আইজি কারেন্টকে নিয়ে গিয়ে ভিজির মান আইজি ইন্টু জি মাপে, তাকে একটা ভোল্টমিটার বানাবো যেটা, এটা যদি মিলি ভোল্টে থাকে, এটা এখন যেন ভোল্ট মাপতে পারে। মিলি ভোল্টটাকে ভোল্ট রেঞ্জে নিয়ে যেতে হবে। তার মানে একটা অঙ্ক দিয়ে বুঝি, ভিজির মানটা যদি 5 মিলি ভোল্ট হয়, আচ্ছা একটা 5 করেছিলাম, এটা 10 মিলি ভোল্ট হয়, আর ভি এর মানটা যদি 5 ভোল্ট হয়, কথার কথা, তাহলে এন এর মানটা কত হচ্ছে? এন এর মানটা হলো 5 ইন্টু 1000/10, 0 কেটে গেল, হয়ে গেল কত? 500। তার মানে রেঞ্জকে 500 গুণ বাড়াতে হবে। এবার সিম্পল লজিকে ভাবি, একটা গ্যালভানোমিটার যার রোধটা জি, সেটা যে ভোল্টেজ ড্রপ করে তার ভোল্টেজকে 500 গুণ বাড়াচ্ছি, মানে এন গুণ বাড়াচ্ছি, তখন ওটা হচ্ছে একটা ভোল্টমিটার। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এভাবেই, যদি সেই ভোল্টমিটারের রোধটা এন গুণ বৃদ্ধি হয় গ্যালভানোমিটারের তুলনায়, তাহলে রোধ এন গুণ বৃদ্ধি পেলে ভোল্টেজ এন গুণ বাড়বে। তাহলে সেই সিম্পল লজিকে বলে দেওয়া যায় যে ভোল্টমিটারের রোধ গ্যালভানোমিটারে এন গুণ হচ্ছে। এবং আমরা আগেই থিওরি জানি, যেখানে একটা আর যুক্ত করা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর প্লাস জি ইকুয়াল টু আর ভি। তাহলে আর প্লাস জি ইকুয়াল টু এন জি, তাহলে আর ইকুয়াল টু হলো জি ইন্টু n-1। তাহলে এই ফর্মুলা দিয়ে খুব ইজিলি আমরা রোধের মানটা পেয়ে যাব। তাহলে একটা এক্সাম্পল দিই, গ্যালভানোমিটার রোধ ধরি 60 ওহম বলে দেওয়া আছে। তাহলে এখানে প্রয়োজনীয় রোধের মান 60 ইন্টু 500-1 ক্যালকুলেশন করে
আর ইকুয়াল টু 60 ইন্টু 499, যা হবে সেটা অ্যান্সার হয়ে গেল। ইলেকট্রোম্যাগনেটিজম কমপ্লিট। একটা ব্রেকের পরে আমরা চলে আসবো ম্যাগনেটিজমে। আচ্ছা, ব্রেকের পরে চলে আসলাম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিজম পড়বো, ইলেকট্রোম্যাগনেটিজম কমপ্লিট হয়ে গেল। তো ম্যাগনেটিজমের শুরু হয় ডাইপোল মোমেন্ট দিয়ে। ম্যাগনেটিক ডাইপোল কী জিনিস? একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যার, যেটা আই কারেন্ট নিয়ে যায় এবং এ যার ক্ষেত্রফল, তার ক্ষেত্রে টর্কের মানটা হয় আই এ ক্রস বি। এটা আমরা অলরেডি দেখেছি। যেটা ইলেকট্রিক্যাল ডাইপোল সেখানটায় পি ক্রস ইর সঙ্গে মিলে যায়। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে আমরা বলতে পারি এই সঙ্গে তুলনা করে পিএম ক্রস বি, অর্থাৎ পিএম এর মান আই ইন্টু এ হয়। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কী জিনিস? তড়িৎ প্রবাহ এবং ক্ষেত্রফলের গুণফল, যেখানে একটা আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করে এটা নর্থ পোল হবে, আর যদি উল্টো দিক দিয়ে দেখা যায় তাহলে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হবে, তাহলে এটা সাউথ পোল, তাহলে এটা সাউথ পোলকে তৈরি করে। আর যেহেতু একটা তারের দুটা পৃষ্ঠ কোনো দিন মানে আলাদা করা যায় না, তাহলে এই ম্যাগনেটটা অলওয়েজ ডাইপোল ফর্মেই তৈরি হয়েছে, এটা বলে দেওয়া যায়। এর একক কি? এর একক হলো অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, এসআই একক। আচ্ছা, এবার একটা জিনিস দেখা যাক, এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থেকে আমরা যদি ম্যাগনেট মানে দণ্ডচুম্বকের ডাইপোল মোমেন্ট বের করতে চাই তাহলে কি করব, বা দণ্ডচুম্বকের যদি তুলনা করতে চাই তাহলে কি করব। তার মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ম্যাগনেটকে রাখা হলো, সেই ম্যাগনেটটা ফোর্স পাবে, তাহলে সেই ফোর্সের নর্মাল মান কত? সেই ফোর্সের মান বের করতে গেলে টর্ক দিয়ে ভাবি আগে। টর্ক হলো এফ আর সাইন থিটা, আর আমরা টর্কের মান অলরেডি পেয়েছি কি? পিএম ইন্টু বি সাইন থিটা। যদি দুটাকে তুলনা করি তাহলে আমরা লিখতে পারি কি? তাহলে আমরা লিখতে পারি এফ আর সাইন থিটা ইকুয়াল টু পিএম বি সাইন থিটা। সাইন থিটা কেটে গেল, তাহলে ফোর্সের মানটা হলো পিএম বাই আর ইন্টু বি, তাহলে ফোর্সের মানটা হলো কিউএম ইন্টু বি। এই কিউএমটাকে বলা হয় কোনো একটা বার ম্যাগনেটের নর্থ আর সাউথ যদি হয়, এটা হলো পোল স্ট্রেংথ, যেটা আধানের সঙ্গে তুলনীয়। তাহলে এখান থেকে ম্যাগনেটিজমটা ইলেকট্রোস্ট্যাটিক্সের সাথে ম্যাচ করে গেল। তাহলে কুলম্বের সূত্র যেটা ছিল 1/4πε0 Q1 Q2/r², সেটা এখানে পাল্টে হয়ে যাবে F ইকুয়াল টু μ0/4π ইন্টু Qm/r²। মানে দুটা ম্যাগনেটের মধ্যে ক্রিয়াশীল বলের মান μ0/4π ইন্টু Qm/r²। বি এর মানটা হয়ে যাবে μ0/4π ইন্টু Qm/r²। আর গাউসের উপপাদ্য B.ds সেটা হয়ে যাবে 0, যেটা প্রমাণ করে ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট, ম্যাগনেট অলওয়েজ ডাইপোল হিসেবে থাকে। হয়ে গেল। আর এর ক্ষেত্রেও নর্থ আর সাউথ এখানে এন্ড অন পজিশন, এর ক্ষেত্রেও নর্থ আর সাউথ এখানে ব্রড অন পজিশন পাওয়া যায়। ক্যালকুলেশন সেম হবে ইলেকট্রোস্ট্যাটিক্সের মতো, জাস্ট মানটা এখানটা হবে বি ইকুয়াল টু μ0/4π PM/2PM/r³। এখানে বি ইকুয়াল টু হবে μ0/4π ইন্টু PM/r³, যা ছিল তাই, নতুন কিছু না। নেক্সট চলে আসি, একটা ইলেকট্রন আবর্তন করছে বৃত্তাকার কক্ষপথে, তাহলে সেক্ষেত্রে যে আই কারেন্টটা তৈরি হবে সেই আই কারেন্টের মান কত? E/t। তাহলে হয়ে গেল EV/2πr। তাহলে উৎপন্ন যে পিএম তার মান হলো আই ইন্টু এ, আই মানে কত? EV/2πr ইন্টু πr²। তাহলে πr² πr, একটা আর চলে আসলো এখানে, তাহলে E/2m ইন্টু mvr। তাহলে E/2mটাকে m দিয়ে গুণ করেছি, তাহলে E/2m
ইন্টু এমভি এর মানে বোরের তত্ত্ব থেকে পাই আমরা এনএইচ বাই 2 পাই, তাহলে কত হচ্ছে এন ইন্টু ইএইচ বাই 4 পাই এম, তাহলে এন ইন্টু মিউ বি, তাহলে মিউ বি ইকুয়াল টু কত পাচ্ছি ইএইচ বাই 4 পাই এম, যাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন। ইএইচ এর মান ইলেকট্রনিক চার্জ, এইচ এর মান বসিয়ে দেবো, আর এম এর মান ইলেকট্রনের মাস বসিয়ে দিলে বোর ম্যাগনেটনের মানটা পাওয়া যায়। সেই মানটা কি, সেই মানটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম ডাইপোল মোমেন্টের ভ্যালু, এর চেয়ে ক্ষুদ্রতম ডাইপোল মোমেন্টের ভ্যালু হতে পারে না। তো দেখা যাচ্ছে কি যত ডাইপোল মোমেন্ট আসবে সবই এই বোর ম্যাগনেটনের মানের গুণিতক হিসেবে থাকবে, সরল গুণিতক হিসেবে থাকবে। হয়ে গেল। নেক্সট চলে আসি, 3 ধরনের ম্যাটেরিয়াল আমরা জানি। একটা হলো চৌম্বক ক্ষেত্রকে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে, তার মধ্যে দিয়ে যেতে বাধা দেয়, তাহলে সেখানে কি চৌম্বক বলরেখার ঘনত্ব হ্রাস পায়, এটাকে বলা হচ্ছে তিরস্চৌম্বক পদার্থ। এক ধরনের ম্যাটেরিয়াল কি হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে সামান্য পরিমাণে আকর্ষণ করে, তার জন্য এর মধ্যে দিয়ে চৌম্বক বলরেখার ঘনত্ব সামান্য পরিমাণে বৃদ্ধি পায়, এটাকে বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। আরেক ধরনের ম্যাটেরিয়াল যেটা বহুদূর থেকে চৌম্বক ক্ষেত্রকে আকর্ষণ করে তার মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে যেতে পারে, মানে একটা ম্যাগনেটিক পাথ তৈরি করতে পারে, সেই জন্য এখানে চৌম্বক বলরেখার ঘনত্ব আগের থেকে বহু পরিমাণে বৃদ্ধি পায়, এটাকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। একটা কোশ্চেন আছে যে প্রমাণ করো তিরস্চৌম্বকত্ব পদার্থের মৌলিক ধর্ম। প্রশ্নের উত্তরটা কি, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 20 বিন্দু বলে একটা বিন্দু পাওয়া যায়, যে বিন্দুতে নিয়ে গেলে 20 ওয়াইজ ল বলে একটা ল আছে, যে ল অনুযায়ী 20 বিন্দুর থেকে বেশি উষ্ণতা নিয়ে গেলে ফেরোম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়। তো ফেরোম্যাগনেটিজম নষ্ট হয়ে গেলে পদার্থের মধ্যে যে ধর্মটা পড়ে থাকে সেটা প্যারাম্যাগনেটিজম, অর্থাৎ পদার্থ তখন প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়ে যায়। তাই কখনো এটা বলা যাবে না 20 বিন্দুর নিচে নিয়ে গেলে যে কোনো প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে পরিণত হবে। ফেরোম্যাগনেটিজম তার একটা নিজস্ব ধর্ম, যারা ফেরোম্যাগনেটিক তাদের মধ্যেই থাকবে। তাহলে ফেরোম্যাগনেটিজম তাহলে বলতে পারি কি তিরস্চৌম্বকত্ব ধর্ম সবার মধ্যে থাকে। যদি প্যারাম্যাগনেটিজম আছে তখন তিরস্চৌম্বকত্ব সাপ্রেসড হয়ে গিয়ে সেটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, আর যদি ফেরোম্যাগনেটিক আসে তাহলে তিরস্চৌম্বকত্ব প্যারাম্যাগনেটিজম দুটোই সাপ্রেসড হয়ে গিয়ে তখন সেটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়ে যায়। তাহলে এটা ওই জন্য সবার মধ্যে থাকে বলে এটা হলো পদার্থের মৌলিক ধর্ম। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি এখানে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা ঘটার পিছনে কারণ কি। আমরা জানি বায়ু মাধ্যমে যে চৌম্বক বলরেখা আমরা দেখতে পাই সেটাকে চৌম্বক আবেশ রেখা বি নট বলা হয়। সেই বি নটের মানটা কত, মিউ নট এনআই বলে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমে পেলাম। তো এই এনআই রাশিটাকে চৌম্বক ক্ষেত্রের উৎপত্তির কারণ যদি বলি তাহলে এটা হলো মিউ নট এইচ লেখা যায়। তাহলে এইচ হলো চৌম্বক ক্ষেত্র সৃষ্টিকর্তা, যেটা এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করলো। আর বি নট কি চৌম্বক আবেশ রেখা, মানে যেটা দেখতে পেলাম। এবার কোনো একটা ম্যাটেরিয়াল নিলে সেটা পাল্টে হয়ে যাবে বি, এটা হয়ে যাবে মিউ ইন্টু এইচ, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পেল কত গুণ বৃদ্ধি পেল সেটা দেখতে গেলে আমাকে বি বাই বি নট করতে হবে। বি বাই বি নট করলে পাওয়া যাবে কত, মিউ বাই মিউ নট, তার মানটা হয়ে যাবে কি মিউ আর। মিউ আর রাশিটাকে বলা হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, আচ্ছা এবার অন্যভাবে ব্যাপারটাকে ভাবি। এই যে ম্যাটেরিয়ালটা রয়েছে এই ম্যাটেরিয়ালটার মধ্যে যে অনুচুম্বকগুলো সজ্জিত আছে, মানে সজ্জিত আছে বলতে সজ্জিত হলো কার মাধ্যমে, বাইরে থেকে যখন আমি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলাম তার মাধ্যমে, তখন সেটা বাইরে থেকে আসা চৌম্বক আবেশ রেখা এবং ম্যাটেরিয়ালের মধ্যে নিজস্ব যে চৌম্বক বলরেখা সৃষ্টি হচ্ছে পোলারাইজেশনের ফলে, সেই দুটোর মাধ্যমে বি এর মানটা বাড়লো, অর্থাৎ বি এর মানটা বি নট প্লাস এর নিজস্ব এম। তাহলে এমটা কি, এমটা হলো ভেতরের ডাইপোলার সজ্জার জন্য সৃষ্টি একটা ভেক্টর। এমটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন ভেক্টর। সেটা কি প্রতি একক ক্ষেত্রে বলে সৃষ্ট চৌম্বক বলরেখার, মানে চৌম্বক কি বলবো ডাইপোল মোমেন্টের ফলে সৃষ্টি একটা ভেক্টর রাশি, যেটা এইচ এর সাথে তুলনীয় একটা রাশি। এইচ হলো বাহ্যিক কারণ, এম হলো আভ্যন্তরীণ কারণ, দুটো কারণ মিলিয়ে টোটাল বিটাকে তৈরি করেছে। তাহলে এমটাকে আমরা লিখতে পারি মিউ নট ইন্টু এম হিসাবে। তাহলে এম এর সৃষ্টির পিছনে কে দায়ী, এম এর সৃষ্টির পিছনে যেহেতু এইচ দায়ী,
তাহলে এম ইকুয়াল টু আরেকটা কনস্ট্যান্ট চলে আসলো কে। কেটাকে বলে কি? কেটা হলো চুম্বক প্রবণতা, অর্থাৎ একটা পদার্থ চুম্বকে কত তাড়াতাড়ি পরিণত হতে চায়। তাহলে আমরা এম এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে বি ইকুয়াল টু লেখা যায় মিউ নট এইচ প্লাস মিউ নট কে এইচ। তাহলে বি ইকুয়াল টু মিউ নট কমন নিলে 1 প্লাস কে ইন্টু এইচ, এইচটাকে এদিকে রাখলাম। এবার বি এর মানটা আমরা যদি মিউ এইচ লিখি, তাহলে মিউ নট ইন্টু 1 প্লাস কে ইন্টু এইচ, এইচ এইচ কেটে গেল। তাহলে মিউ বাই মিউ নট হয়ে গেল কত? 1 প্লাস কে। তাহলে মিউ আর ইকুয়াল টু হয়ে গেল কত? 1 প্লাস কে। এটা হলো আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা আর চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক। যেহেতু 1 প্লাস কে আছে, তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখা যায়, এর ক্ষেত্রে কে লেস দ্যান 0 হবে, এর ক্ষেত্রে কে গ্রেটার দ্যান 0 হবে, এর ক্ষেত্রে কে ভেরি ভেরি গ্রেটার দ্যান 0 হবে। আর 1 প্লাস হওয়ার জন্য মিউ আরটা এর ক্ষেত্রে লেস দ্যান 1 হবে, মিউ আরটা এর ক্ষেত্রে গ্রেটার দ্যান 1 হবে, মিউ আরটা এর ক্ষেত্রে ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হবে। এইভাবে কে এবং মিউ আরের রেসপেক্টে দুটো পদার্থের মধ্যে পার্থক্য তৈরি করা যায়। চলে আসি নেক্সট টপিক। নেক্সট টপিক হলো হিস্টেরিসিস। হিস্টেরিসিস কি জিনিস? হিস্টেরিসিসে মেইনলি একটা গ্রাফ অঙ্কন করা হয়, সেই গ্রাফটা বি আর এইচ এর মধ্যে তৈরি, কখনো কখনো সেটা এম আর এইচ এর মধ্যেও তৈরি হতে থাকে। সেখানে কি হয়, এইচ এর মান যদি ক্রমশ বাড়ানো যায়, পদার্থের চুম্বকন বাড়তে 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 একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছে যায়। আমি এম এইচ দেখাচ্ছি, অর্থাৎ এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এরপর বাড়ানোর দরকার নেই। ব্যাক করলে কি হবে? ব্যাক করলে গ্রাফটা এখানে টাচ করবে, অর্থাৎ কিছু পরিমাণ চৌম্বকত্ব পদার্থের মধ্যে থেকে গেল। এটাকে বলা হচ্ছে পদার্থের ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি। হয়ে গেল। এবারে এই চৌম্বকত্বটাকে নষ্ট করতে গেলে একটা নেগেটিভ এইচের দরকার পড়ে, যে নেগেটিভ এইচটা এই রিটেনটিভিটিটাকে বা সজ্জিত থাকা, যে পড়ে থাকা, মানে প্র্যাকটিক্যালি বলতে গেলে বাইরের যে এইচটা বন্ধ করে দিলাম, তার ফলে কী হচ্ছে, পদার্থের মধ্যে চুম্বক সজ্জাটা থেকে যায় কিছুটা। সেই থেকে যাওয়া চুম্বক সজ্জাটাকে নাই করতে গেলে নেগেটিভ এইচ দিতে হয়, আর সেই নেগেটিভ এইচটা কী করে, এই চুম্বক সজ্জাটা ভেঙে দেয়। ওই নেগেটিভ এইচটাকে বলা হয় সহনশীলতা বা কোর্সিভিটি। তাহলে ভেঙে দেওয়ার পর এবার যদি আবার বাড়ানো যায় চৌম্বক ক্ষেত্রকে উল্টো দিকে, তাহলে গ্রাফটা আবার কনস্ট্যান্ট হবে। আবার ব্যাক করলে গ্রাফটা এখানে যতদূর ছিল ঠিক তত দূরের একটা বিন্দুতে এসে মিট করবে। আর এদিকে আবার একইভাবে উল্টো সজ্জাটা হবে, উল্টো সজ্জাকে ভাঙার জন্য এখান দিয়ে গ্রাফটা আবার গিয়ে টাচ করবে এই বিন্দু থেকে। তো এটাকে বলা হয় একটা চুম্বক সাইকেল। তাহলে এইভাবে বারবার ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করতে থাকলে রিটেনটিভিটি এবং কোর্সিভিটি থাকার জন্য এখানটায় একটা শক্তির লস হয়। এই লসটাকে বলা হচ্ছে হিস্টেরিসিস, এই গ্রাফটাকে বলা হচ্ছে হিস্টেরিসিস গ্রাফ। চুম্বকন চক্রে প্রতিবারে যে শক্তির লসটা হচ্ছে সেটা পদার্থটাকে গরম করে তোলে। সুতরাং যাদের ক্ষেত্রে কোর্সিভিটি রিটেনটিভিটি খুব বেশি বা খুব হাই, তাদের চক্রের ক্ষেত্রফলটা বড় হবে। ক্ষেত্রফল বড় হলো মানে ক্ষেত্রফলটা কি বোঝায়? উৎপন্ন তাপের পরিমাণটাকে বোঝায়। যত বেশি ক্ষেত্রফল তত বেশি উৎপন্ন তাপ। ফলে ট্রান্সফর্মার বা ট্রান্সফর্মার বা তড়িৎচুম্বক তৈরিতে বড় ক্ষেত্রফলওয়ালা গ্রাফ ইউজ করা যাবে না, ছোট ক্ষেত্রফলওয়ালা গ্রাফ ইউজ করা যাবে, যেটা কাঁচা লোহার থাকে। কাঁচা লোহার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম হয়। হয়ে গেল। আর যারা সাধারণত আমরা স্থায়ী চুম্বক ব্যবহার করি, সেই স্থায়ী চুম্বকের ক্ষেত্রে ক্ষেত্রফলটা অনেক বড় হচ্ছে, কারণ স্থায়ী চুম্বকে তো আমরা বারবার চুম্বকিত বিচুম্বকিত করবো না, সেই জন্য স্থায়ী চুম্বকের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বড় হলেও কোনো অসুবিধা নেই, ইনফ্যাক্ট বড় হওয়াটাই দরকার। হয়ে গেল। এভাবে হিস্টেরিসিসের গ্রাফের মাধ্যমে আমরা নির্বাচন করতে পারি কী পদার্থের জন্য কোন ম্যাটেরিয়াল ইউজ করা যাবে। হয়ে গেল। আচ্ছা, নেক্সট হলো ভূচুম্বকত্ব। ভূচুম্বকত্ব কীভাবে আসছে? পৃথিবীর অভ্যন্তরস্থ যে কোর, সেই কোর থাকে একটা আয়নাইজড ম্যাটেরিয়াল, কোরের মধ্যে থাকছে। সেই কোরটা যখন ঘুরে পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে, সেই কোরের ঘূর্ণনের জন্য সৃষ্টি হয় চৌম্বক ক্ষেত্র। এছাড়াও পৃথিবী যে আয়নমণ্ডল, সেই আয়নমণ্ডলে চার্জ আছে, সেই চার্জগুলো যখন ঘুরছে, সেই চার্জের ঘূর্ণনের জন্য তৈরি হচ্ছে ভূচুম্বক ক্ষেত্র। তাহলে ভূচুম্বক ক্ষেত্র বোঝার জন্য একটা টেবিল ইউজ করছি, যে টেবিলটা নিরক্ষরেখায় রাখা আছে। তাহলে নিরক্ষরেখায় রাখা এই টেবিলে
এটা যদি উত্তর দক্ষিণ, এটা যদি পূর্ব পশ্চিম হয়, তাহলে নিরক্ষরেখায় যদি একটা চুম্বককে ঝুলিয়ে দেওয়া যায়, চুম্বকটা পুরোপুরি এইভাবে নর্থ আর সাউথ ফেস করে থাকবে। কারণ পৃথিবীর যে বড় চুম্বক, পৃথিবীতে একটা বিরাট বড় চুম্বক, সেই পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরুটা পৃথিবীর উত্তর মেরুতে আছে। সেই জন্য সেই চুম্বকের দক্ষিণ মেরু আমাদের হাতের উত্তর মেরুকে আকর্ষিত করে বলে এটা পুরোপুরি নর্থ ফেস থাকে। তাহলে আমি যদি আই ভেক্টরটাকে দেখাই, আই ভেক্টরটা কোন দিকে থাকবে? আই ভেক্টরটা উত্তর দিক বরাবর থাকবে। এটা হলো নিরক্ষরেখার অবস্থা। এবার যদি উত্তর মেরুতে পৌঁছে যাই, তাহলে এই যে টেবিল, সেই টেবিলের সাপেক্ষে বুঝি, তাহলে 3D ব্যাপারটা ভালো বোঝা যাবে। উত্তর মেরুতে পৌঁছে গেলে দেখা যাবে হাতের চুম্বকটা হয়ে গেছে পুরোপুরি লম্ব, এবং সেই লম্ব হওয়ার ফলে নর্থ পোলটা চলে এসছে নিচের দিকে, সাউথ পোলটা চলে এসছে উপরের দিকে। কেন? কারণ এখন আমাদের পৃথিবীর চুম্বকটা আছে পায়ের তলায়, তো চুম্বকটা সোজা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আই ভেক্টরটা কোন দিকে? আই ভেক্টরটা পুরোপুরি ডাউনওয়ার্ড, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি নর্থে এটা ডাউনওয়ার্ড 90 ডিগ্রি ফেস করে আছে। আর যদি দক্ষিণ মেরুতে চলে যাই, দক্ষিণ মেরুতে দেখা যাবে হাতের চুম্বকটা হয়ে গেছে কেমন? সেটাও হয়ে যাবে লম্ব, এবং সেই লম্বতে নর্থ চলে যাবে উপরে, সাউথ চলে যাবে এদিকে। অর্থাৎ আই ভেক্টরটা অনুভূমিকের সঙ্গে উপরের দিকে 90 ডিগ্রি কোণ করে থাকছে। অর্থাৎ আই ভেক্টরটা হলো ভূচুম্বক ক্ষেত্র, সেই ভূচুম্বক ক্ষেত্রতে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ 90 ডিগ্রি সাউথে সেটা আপওয়ার্ড হয়ে থাকছে, সেটা দেখা গেল। তাহলে এবার উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের গল্পটা বলি। উত্তর গোলার্ধ এই দুটোর কম্বিনেশনে আসবে, অর্থাৎ উত্তর গোলার্ধের থিটা ডিগ্রি অক্ষাংশে, থিটা ডিগ্রি নর্থ অক্ষাংশে কি দেখা যাবে? এই যদি টেবিলটা দিয়ে দেখাই, তাহলে টেবিলের ওপরে থাকা চুম্বকটা সেটা অনুভূমিকের সাথে থিটা কোণে বেঁকে থাকবে। তাহলে অনুভূমিকের সঙ্গে যে কোণে বেঁকে থাকলো সেই কোণটাকে বলা হচ্ছে বিনতি কোণ। অর্থাৎ এটা হবে থিটা, নর্থ থাকবে এদিকে, সাউথ থাকবে এদিকে। অর্থাৎ ভেক্টর দিয়ে বলতে গেলে এটা যদি ভৌগোলিক নর্থ আর সাউথের ডিরেকশন হয়, এটা যদি ভৌগোলিক ওয়েস্ট আর ইস্টের ডিরেকশন হয়, অর্থাৎ আই ভেক্টরটা এখান থেকে ডাউনওয়ার্ড কাজ করছে নর্থের সাথে থিটা অ্যাঙ্গেলের এদিকে, তাহলে তার একটা হরিজন্টাল কম্পোনেন্ট এইচ সেটা থাকবে নর্থ বরাবর, আর তার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি সেটা হবে কি ভূমির দিকে, অর্থাৎ গ্রাউন্ডের দিক বরাবর। হয়ে গেল। আর এটা যদি আমি দক্ষিণ গোলার্ধে চলে যাই, দক্ষিণ গোলার্ধে একই রকমভাবে টেবিলটা আঁকলাম। সেখানটায় এটা নর্থের দিক, এটা সাউথের দিক, এটা ওয়েস্টের দিক, এটা ইস্টের দিক। এখানটায় হাতের চুম্বকটা যেটা ধরে থাকছি সেটা এইভাবে অনুভূমিকের সঙ্গে কোণ করে থাকছে, যেটা থিটা ডিগ্রি সাউথ। তার মানে এখানে উৎপন্ন কোণটা কত হবে? থিটা। তাহলে এখানে যদি দেখাই আই ভেক্টরটা এভাবে থাকছে, তার একটা অনুভূমিক উপাংশ যেটা নর্থের দিকে ফেস করে আছে, আর তার যে ভার্টিক্যাল উপাংশ সেটা আকাশের দিকে মুখ করে থাকবে। ঠিক আছে, এটাই হলো মেন পার্থক্য। তাহলে এইচ ভেক্টর অলওয়েজ থাকবে নর্থের দিকে, আর ভার্টিক্যাল ভেক্টরটা উত্তর গোলার্ধে মাটির দিকে আর দক্ষিণ গোলার্ধে আকাশের দিকে। এটা হলো দুটোর মধ্যে পার্থক্য। তাহলে সেই এইচ এর মানটা হবে আই কস থিটা, ভি এর মানটা হবে আই সাইন থিটা। দুটাকে জয়েন করলে আই ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর ট্যান থিটা ইকুয়াল টু ভি বাই এইচ, সেখান থেকে এইচ ইকুয়াল টু চলে আসলো ভি ট্যান থিটা। এটা যদি এইচ আর ভি না হয়ে বি ওয়ান আর বি টু হয়, তাহলে বি টু ইকুয়াল টু বি ওয়ান ট্যান থিটা হয়ে যায়, সেটা হয়ে যায় ট্যানজেন্ট ল। আর ট্যানজেন্ট ল থেকে চলে আসে ট্যানজেন্ট গ্যালভানোমিটার, যেটা এইচএসে লাগবে না। জাস্ট বলে রাখলাম যে ট্যানজেন্ট লটা এখান থেকে আসছে। আচ্ছা, আর কি আরেকটা হলো, এটা তো বিনতি কোণ বললাম, আরেকটা হলো বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ কি জিনিস?
এই যে টেবিলটা আমি দেখিয়েছিলাম, জাস্ট এটা দিয়ে ব্যাপারটাকে বুঝাই যে আমরা এখানে নর্থকে দেখিয়েছি, এখানে সাউথকে দেখিয়েছি, এটা ওয়েস্টকে দেখিয়েছি, এটা ইস্টকে দেখিয়েছি। এবার বিষয়টা হলো আমাদের যে পৃথিবীর যে চুম্বক, সেই চুম্বকটা ধীরে 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 পাল্টি খায়। অর্থাৎ এখন পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুতে আছে, কিছু হাজার বছর পর সেটা চলে যাবে দক্ষিণ মেরুতে। অর্থাৎ পোল রিভার্সাল হয় এক কথায়। সেই কারণে এই মুহূর্তে উত্তর মেরুটা মানে চুম্বকীয় দক্ষিণ মেরুটা এক্সাক্ট উত্তর মেরুতে নেই, সেটা কি আছে একটু পশ্চিম দিকে ঘেঁষে গ্রিনল্যান্ডের কাছাকাছি আছে। তাহলে এইচ ভেক্টর যেটা আমরা পেয়েছি সেটা পুরোপুরি উত্তর না হয়ে একটু সামান্য উত্তর পশ্চিম ঘেঁষা হবে। তাহলে এইচ ভেক্টরের এই যে বেঁকে যাওয়াটা ভৌগোলিক উত্তর মেরু থেকে, এটা হলো বিচ্যুতি কোণকে বোঝায় ডেল্টা। তাহলে বিচ্যুতি কোণের কনসেপ্টে যখন আসবে, যদি বিচ্যুতি কোণ দেওয়া থাকে তখনই আমরা এটা ইউজ করব, নয়তো এইচকে সবসময় নর্থের দিকে বলবো। যদি বিচ্যুতি কোণ অঙ্ক থাকে তখনই আমরা বিচ্যুতি কোণ নিয়ে ভাববো। তাহলে সেক্ষেত্রে ভৌগোলিক মধ্যতল বরাবর এইচের যে উপাংশ সেটাকে যদি এইচ ড্যাশ বলা হয়, তাহলে এইচ ড্যাশ কত হবে, সেটা হবে এইচ কস ডেল্টা। এটা হলো এইচ ড্যাশের ভ্যালু। অর্থাৎ বিনতিকোণ বিচ্যুতিকোণ দুটোই যদি থাকে, তাহলে উত্তর গোলার্ধে ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশের মানটা উত্তর থেকে একটু বেঁকে গেল, তাহলে তার ভৌগোলিক উত্তর মেরু বরাবর তার মানটা এইচ ড্যাশ, আর ভি এর মানটা ডাউনওয়ার্ড, ভি এর মানটা নো চেঞ্জ। দক্ষিণ গোলার্ধে একই রকম হবে, এইচ এর মানটা উত্তর দিকের থেকে একটু বেঁকে গেল, তার ভৌগোলিক তল বরাবর দিকটা কত হবে এইচ ড্যাশ, কিন্তু তার ভি এর মানটা সেটা আপওয়ার্ড থাকবে। হয়ে গেল ভূচুম্বকত্বের। নেক্সট টপিক হলো উদাসীন বিন্দু। চুম্বককে যে কোনো দিক বরাবর রাখা হোক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এমন কিছু কিছু বিন্দু পাওয়া যায় যে বিন্দুতে দেখা যায় পৃথিবীর চুম্বক ক্ষেত্র এবং হাতের চুম্বক ক্ষেত্র পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে। যে বিন্দুতে চুম্বকের চুম্বক ক্ষেত্র এবং পৃথিবীর চুম্বক ক্ষেত্র পরস্পর ব্যালেন্স হয়ে যায় তাকে বলা হচ্ছে উদাসীন বিন্দু। এছাড়াও কিছু ডেফিনেশন থাকে, সমবিনতি রেখা, সমবিচ্যুত রেখা, এগুলো জাস্ট দেখে নিলেই হয়ে যাবে, কারণ এগুলো খুব বেশি বড় জিনিস না, 1-2 নম্বরের কোশ্চেন থাকে ডেফিনেশন এগুলো। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে ম্যাগনেটিজম কমপ্লিট হলো। নেক্সট একটা ব্রেক। আচ্ছা, চলে আসলাম ব্রেকের পরে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান শুরু হচ্ছে ফ্যারাডের সূত্র দিয়ে। ফ্যারাডের গল্প তো সবারই জানা, ফ্যারাডের গল্প নতুন করে কি বলবো। চলে আসিস ফ্যারাডের সরাসরি সূত্রতে। ফ্যারাডে কী করেছিল, একটা কয়েল এবং একটা চুম্বকের মধ্যে গতি সৃষ্টি করেছিল, এবং সেই গতি সৃষ্টি করে তার দুটো সূত্র পেয়েছিল, এবং তাকে ব্যাখ্যা করেছিল কে, ফার্দার তাকে এক্সটেন্ড করে ব্যাখ্যা করেছিল লেন্জ। তাহলে ফ্যারাডের 3টে সূত্র আসছে, একটা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, আর 3 নম্বরটা হলো লেন্জের সূত্র, যাকে বলা হয় ফ্যারাডের থার্ড ল। কী ছিল, একটা তার তড়িৎ পরিবাহী লুপ, না এমনি একটা লুপ ছিল। এবার যদি একটা চুম্বক সেই লুপের দিকে এগিয়ে আসে, তাহলে সেটা নিজেকে নর্থ পোল বানিয়ে অ্যান্টিক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করিয়ে নিজেকে নর্থ পোল বানিয়ে চুম্বকের এগিয়ে আসাটাকে বাধা দেয়, যে একে আসতে বাধা দিচ্ছে। ঠিক আছে, এবার কি, যদি নর্থ পোলটা এখান থেকে দূরে পালাতে চায়, তখন দেখা যায় কারেন্টটা উল্টে গেল, অর্থাৎ কারেন্টটা নিজেকে অ্যান্টি ক্লকওয়াইজের বদলে ক্লকওয়াইজ ফ্লো করালো, যাতে নর্থ পোলে দূরে যাওয়াটাকে তাকে আকর্ষণ করিয়ে তাকে আটকাতে পারে। এবার দেখলো কি, এবার সাউথ পোলকে কাছে আনার চেষ্টা করলো। সাউথ পোলকে কাছে আনতে গিয়ে দেখা গেল এটা আবার ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করিয়ে সাউথ পোল বানালো, দিয়ে ওর কাছে আসাটাকে বিকর্ষণ করে বাধা দিতে চাইছে। আর সাউথ পোলকে দূরে নিয়ে যেতে চাইলো, তখন দেখলো এখানটায় নর্থ পোল তৈরি হচ্ছে, যে নর্থ পোলটা আকর্ষণের মাধ্যমে সাউথ পোলকে ধরে রাখতে চাইছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি,
এখান থেকে আমরা বলতে পারি একটা চুম্বক একটা কয়েলের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে কয়েলের মধ্যে একটা ইএমএফ সৃষ্টি হয়। এই ইএমএফটাকে বলা হচ্ছে আবিষ্ট ইএমএফ। সেই আবিষ্ট ইএমএফটা কী করবে? সেই আবিষ্ট ইএমএফের মানটা হবে ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। ফ্যারাডের দুটো সূত্র এখানটাতে কভার হয়ে যাচ্ছে। এবার লেঞ্জের সূত্র কি বলছে? সেই আবিষ্ট ইএমএফের ডিরেকশনটাকে দেখাচ্ছে। কি ডিরেকশন? আবিষ্ট ইএমএফের ডিরেকশনটা এমন হবে যাতে করে সে তার নিজের সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। সৃষ্টির কারণ কি? সৃষ্টির কারণ হলো ফ্লাক্স পরিবর্তন। উদ্দেশ্য কি? তাকেই বাধা দেওয়া। অর্থাৎ ম্যাথমেটিক্যালি ফ্যারাডেস লটা হচ্ছে E ইকুয়াল টু ডাইরেক্ট ডিফাই ডিটি। মাইনাস সাইনটা বাধা দানকারী হিসাবে ইউজ করা হয়। তাহলে এবারে চলে আসি আবিষ্ট কারেন্টের মান কত হবে? E বাই আর, তাহলে -1/r ডিভাই ডিটি। আই মানে কি? ডিকিউ ডিটি, তাহলে -1/r ডিভাই ডিটি। ডিটি ক্যান্সেল আউট, তো ডিকিউ ইকুয়াল টু -1/r ডিভাই, তাহলে চার্জের মানটা 1/r φ1 মাইনাস φ2। এটা হলো আবিষ্ট চার্জের মান। আচ্ছা, ফাই মানে কি? ফাই মানে হলো বি এ কস থিটা। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, এরিয়ার পরিবর্তন বা থিটার পরিবর্তন, এই তিন ধরনের পরিবর্তনের জন্য ফ্লাক্স চেঞ্জ হবে। ফ্লাক্স চেঞ্জ হলে তখন ইএমএফ পাল্টাবে, ইএমএফ সৃষ্টি হবে। প্রথমে চলে আসি একটা চৌম্বক ক্ষেত্রে রাখা একটা তড়িৎ পরিবাহী লুপ। যে তড়িৎ পরিবাহী লুপের মধ্যে একটা তার ভি বেগে গতিশীল, এল দৈর্ঘ্যের একটা তার ভি বেগে গতিশীল, তাহলে সেক্ষেত্রে ডিটি টাইম পর কত দূরত্ব যাবে? ডিটি টাইম পর তারটা ভিডিটি দূরত্ব যাবে। তাহলে এখানে উৎপন্ন আবিষ্ট ইএমএফটা কত হবে? ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। তাহলে ই ইকুয়াল টু, মাইনাসটা দেওয়ার দরকার নেই, মান বের করছি যেহেতু, মাইনাস ডিডিটি অফ বি এ কস জিরো। কস জিরো কেন? চৌম্বক ক্ষেত্র এবং এরিয়া ভেক্টর একই দিকে যাচ্ছে, সেজন্য কস জিরো। তাহলে ই ইকুয়াল টু ডিডিটি অফ বি, এর মান কত? এল ইন্টু ভিডিটি। তাহলে এল ইন্টু ভিডিটি মানে উৎপন্ন ক্ষেত্রফল। তাহলে ই কত হলো? ডিডিটি ক্যান্সেল আউট হয়ে গেল কত? বিএলভি। এটা হলো মোশনাল ইএমএফের ভ্যালু। ডিরেকশন কোন দিকে? ডিরেকশন এখানটায় ফ্যারাডেস লেফট হ্যান্ড রুল দিয়ে বেরিয়ে যাবে, সরি রাইট হ্যান্ড রুল দিয়ে বেরোবে। রাইট হ্যান্ড রুলের নিয়ম কি? এটা চৌম্বক ক্ষেত্রের দিক, আর গতির দিক কোনটা? গতির দিক এটা। তাহলে কারেন্ট কোনটা হবে? কারেন্ট হবে এই দিকে। অর্থাৎ এখানটায় কারেন্টটা এই দিকে ফ্লো করবে, এই কারেন্টটা এদিকে ফ্লো করবে। তাহলে যেহেতু এই রডে তৈরি হচ্ছে, তাহলে এটাকে পজিটিভ বলতে হবে আর এটাকে নেগেটিভ বলতে হবে, তাহলে কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা ম্যাচ করবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে ফ্যারাডেস সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় যে ফ্লাক্সের সংখ্যা বাড়ছে, ফ্লাক্সের সংখ্যা বাড়ছেকে বাধা দেবো কি দিয়ে? ফ্লাক্সের সংখ্যা বাড়াকে বাধা দেবো আরও ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করিয়ে, সেভাবে ব্যাপারটাকে ভাবা যাবে, ফ্লাক্সের সংখ্যা কমিয়ে। আচ্ছা, এবার চলে আসছি কি, ওই একই চৌম্বক ক্ষেত্রে যদি একটা রড গতিশীল না হয়ে ঘুরতে শুরু করে, তাহলে একটা বৃত্তাকার পথে রডটা এবার ঘুরছে, তাহলে কি করব? এক্স দূরত্বে অবস্থিত ডিএক্স একটা অংশ যেটা ভি বেগে গতিশীল, যার কৌণিক বেগ হলো ওমেগা, তাহলে ডিইর মান কত হবে? বি এল, এল এর মান কত? ডিএক্স অংশ গতিশীল ইন্টু ভি। তাহলে ডিই কত হবে? বি, ভি এর মান ওমেগা এক্স ইন্টু ডিএক্স। তাহলে ইএমএফ এর মান কত? বি ওমেগা ইন্টিগ্রেশন 0 টু এল, মানে এটা এল দৈর্ঘ্যের একটা রড যদি হয়, এক্স ডিএক্স। তাহলে ই এর মান হয়ে গেল হাফ বি ওমেগা এল স্কোয়ার। এটা যদি একটা আর ব্যাসার্ধের ডিস্ক ঘুরে, তার ক্ষেত্রে ইএমএফ এর মান হয় হাফ বি ওমেগা আর স্কোয়ার।
এটাকে বলা হয় ফ্যারাডে ডিস্ক। আচ্ছা, নেক্সট টপিক কি? নেক্সট টপিক হলো একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, সেখানটায় আবার একটা তারের ক্ষেত্রফল রেখেছি এবং সেই তারের ক্ষেত্রফলটাকে মিডিল অক্ষ বরাবর এভাবে ঘোরানো হচ্ছে। ঘোরানোর ফল কি হবে? ঘোরানোর ফলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এরিয়া ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হবে, অর্থাৎ এই থিটাটা চেঞ্জ হচ্ছে এখানটায়। তার মানে এখানটায় ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি যদি করি, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ বি এ কস থিটা আসবে। তাহলে ই ইকুয়াল টু বি এ ওমেগা কস থিটার বদলে, আচ্ছা কস থিটাকে ওমেগা টি লিখতে পারি। আচ্ছা পরের লাইনে করি, ই ইকুয়াল টু মাইনাস, আচ্ছা করার দরকার নেই, ডি থিটা ডিটি করলেও তো হয়ে যায়। ডিফারেন্সিয়েশন করলে কি আসছে? বি এ কস থিটাটা সাইন থিটা হয়ে গেল, মাইনাস সাইন মাইনাস হয়ে ক্যান্সেল হয়ে গেল, ইন্টু ডি থিটা ডিটি, এটা করলেও হবে, সহজ হবে। তাহলে ইএমএফ কত হবে? বি এ ওমেগা ইন্টু সাইন থিটা, থিটা মানে কি? থিটা মানে ওমেগা টি। তাহলে এন সংখ্যক পাক থাকলে, এন সংখ্যক পাকের ক্ষেত্রে ইএমএফ কত হবে? এন এ বি ওমেগা ইন্টু সাইন ওমেগা টি। তাহলে ইএমএফ কত হলো? ই নট সাইন ওমেগা টি, অর্থাৎ এসি ভোল্টেজের উৎপত্তি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, যেখানে আর দিয়ে ভাগ করলে আই ইকুয়াল টু হয়ে যাবে আই নট সাইন ওমেগা টি। তো ফ্যারাডের সূত্র থেকে এভাবে এসি কারেন্টের উৎপত্তি হয় এবং এসি ইন্ডাস্ট্রি দাঁড় করার পিছনে ফ্যারাডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এডিসনের সঙ্গে ফ্যারাডের প্রচুর লড়াই হয়েছে সে ব্যাপারে, যাতে অবশ্য ফ্যারাডে তখন হার মেনেছিল। কিন্তু এখন তো জানি আমরা ডিসি ইন্ডাস্ট্রি বলে কিছু হয় না, শুধু এসি ইন্ডাস্ট্রি প্রচলিত। এবং আমরা বিজ্ঞানের ফ্যারাডের না ফ্যারাডের জন্য এটা হয়নি, টেসলার জন্য হয়েছিল যদিও, এবং টেসলা এটা নিয়ে প্রচুর কাজ করেছিল এবং টেসলা এবং এডিসনের মধ্যে লড়াই হয়েছিল। মানে লড়াই বলতে কে জেতে, এসি ইন্ডাস্ট্রি জেতে না ডিসি ইন্ডাস্ট্রি জেতে, যেখানে টেসলা কোনো নাম পায় না গরিব হওয়ার কারণে, এবং তার সমস্ত কি বলবো তার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টকে বন্ধ করে দিতে হয়। কিন্তু ভবিষ্যতে এসি ইন্ডাস্ট্রি প্রচার পায়। এখন আমরা টেসলার নাম খুব কমই লোকে জানি এবং পৃথিবীর যদি সবচেয়ে মানে অবহেলিত সায়েন্টিস্ট বলা হয় তাহলে টেসলা। তাহলে এসিতে যত যন্ত্র বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা এসি নিয়ে যারা পড়বে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়বে, তারা যেগুলো এসি যন্ত্র ব্যবহার করবে তার মোটামুটি 90% টেসলারই আবিষ্কার, যেগুলো সম্পর্কে আমাদের কোনো বই কিছু লেখা থাকে না। তো কথা প্রসঙ্গে বললাম কারণ ফ্যারাডের সূত্র এসি ইন্ডাস্ট্রির জন্ম দেয়, ফ্যারাডের সূত্র থেকে এসির জন্ম আসে এবং সেখান থেকে টেসলার নামটা আসে। ম্যাগনেটিজমে টেসলার জাস্ট একটা একক হিসেবে থেকে গেছে। তো এটা জানা উচিত প্রত্যেকের, সেই জন্য কথাটা একটু রিপিট করে দিলাম। যাই হোক, নেক্সট চলে আসি কি? নেক্সট হলো একটা কয়েল, যে কয়েলে আই কারেন্ট ফ্লো করছে। তাহলে আই কারেন্ট ফ্লো করলে যে ফ্লাক্স হবে সেটা সমানুপাতি আই হবে। তাহলে ফাই ইকুয়াল টু আমরা এল আই বলতে পারি। এলটা কি? কয়েলের মিউচুয়াল ইন্ডাকশন, মানে কয়েলের সেলফ ইন্ডাকশন। তাহলে ইএমএফ কত হবে? ইএমএফ হবে মাইনাস ডি ফাই ডিটি ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। হয়ে গেল? আচ্ছা, এবারে আমরা জানি অলরেডি ফ্লাক্সের মানটা কত হবে? এন ইন্টু বি ইন্টু এ। তো ফ্লাক্স ইকুয়াল টু এন। বি এর মান কত হয়? সলিনয়েডের ক্ষেত্রে বি এর মান হয় মিউ নট আই, মিউ নট, এই এনটা থাকলো বাইরে, এর মেনটা মিউ নট এন আই হয়, ভেঙে করি, ইন্টু এ। তাহলে ফাই ইকুয়াল টু কত? এন ইন্টু মিউ নট এন বাই এল, এই এলটাকে স্মল এল দিই তাহলে গুলাবে না, ইন্টু আই ইন্টু এ। তাহলে ফাই ইকুয়াল টু কত হলো? মিউ নট এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই, যেটা ফাই ইকুয়াল টু এল আই এর সাথে তুলনীয়, সেখান থেকে এল এর মানটা আমরা পেয়ে গেলাম মিউ নট এন স্কোয়ার এ বাই এল।
এটা হলো সেলফ ইন্ডাকশনের ভ্যালু। এবার যদি দুটা কয়েল পাশাপাশি থাকে, তাহলে পাশাপাশি থাকা দুটো কয়েলে এর এফেক্ট ওখানটায় গিয়ে পড়ছে, তাহলে এখানটায় যে চৌম্বক ক্ষেত্র B1 তৈরি হচ্ছে তার এফেক্ট এখানটায় পড়ছে। এখানে N1 তার আছে, এখানে N2 পরিমাণ তার আছে, তো এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন M2 বা M1 বলা যেতে পারে। তাহলে কি হবে, একই রকমভাবে phi ইকুয়াল টু N2 B1 ইন্টু A হবে। একই ক্যালকুলেশন হচ্ছে কিন্তু একটু আলাদা হচ্ছে। তাহলে phi ইকুয়াল টু হবে N2 B1 এর মান আমরা লিখতে পারি ডাইরেক্ট এখান থেকে মিউ নট N1 বাই L ইন্টু I1, কারণ এখানে I1 কারেন্ট ফ্লো করেছিল, ইন্টু A। তাহলে phi ইকুয়াল টু কত হচ্ছে মিউ নট N1 ইন্টু A বাই L ইন্টু I1। তাহলে phi ইকুয়াল টু কত হলো M1 ইন্টু I1। তাহলে M1 এর মানটা দাঁড়াচ্ছে কত মিউ নট N1 ইন্টু A বাই L। একইভাবে তুলনা করলে phi এর মান আমরা N1 ইন্টু B2 ইন্টু A বলতে পারি, অর্থাৎ এই এফেক্টটার জন্য। সেখান থেকে phi ইকুয়াল টু N1 ইন্টু, এখানে যদি I2 কারেন্ট ফ্লো করে তার জন্য লিখব মিউ 1 ইন্টু N2 বাই L ইন্টু I2 ইন্টু A। তাহলে phi ইকুয়াল টু সেমভাবে মিউ নট N1 ইন্টু A বাই L ইন্টু I2। তাহলে phi ইকুয়াল টু হলো M2 I2। তাহলে এটাই দেখা হলো M2 এর ভ্যালু, সেই জন্য M1 M2 কে সেম ধরা হয় এবং তাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন মিউ নট N1 N2 A বাই L। এটা হলো পারস্পরিক আবেশাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। এবার এই দুটো কয়েলের যে L থাকবে সেই L1 আর L2 এর মান L1 আর L2 এর মান কি লেখা যায়, L1 এর মান মিউ নট N1 স্কোয়ার A বাই L, L2 এর মান মিউ নট N2 স্কোয়ার A বাই L। দুটাকে গুণ করলে L1 আর L2 এর গুণফল দেখা যায় M স্কোয়ার হবে। তাহলে M এর মান হয়ে যাচ্ছে রুট ওভার L1 L2। এই সম্পর্ক কখন ভ্যালিড, এই সম্পর্ক ভ্যালিড যখন পারফেক্ট কাপলিং হয় তখন এই সম্পর্ক ভ্যালিড। ইমপারফেক্ট কাপলিংয়ের ক্ষেত্রে M এর মানটা হয় লেস দেন L1 L2। তাহলে এই দুটো সম্পর্ক জুড়ে দিলে M হয়ে যায় লেস দেন ইকুয়াল টু রুট ওভার L1 L2। তো লেস দেন ইকুয়াল টু দিয়ে তো কোনো সম্পর্ক হয় না, সেই জন্য আমরা কি করব M ইকুয়াল টু কে রুট ওভার L1 L2 বলে একটা সম্পর্ক এখান থেকে বানাবো। কেটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাপলিং বা কাপলিং কনস্ট্যান্ট, যেটা L আর M এর মধ্যে সম্পর্ককে প্রকাশ করে। হয়ে গেল। নেক্সট চলে আসি সিরিজ আর প্যারালাল। দুটো ইন্ডাক্টরকে সিরিজে এবং প্যারালালে লাগালে কি হবে, তাদের তুল্যটা পাওয়া যাবে। তাহলে এটা একটা ইন্ডাক্টর কয়েল যেটা সিরিজে কানেক্ট হয়ে আছে, তার সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট হয়ে আছে। এটা L1, এটা L2, এটা ভোল্টেজ, কারেন্ট যাচ্ছে এভাবে I। তাহলে কি লিখব এখান থেকে V ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে V ইকুয়াল টু I কারেন্টের জন্য কত হয় জানো, ওই যে ওখানটায় ফর্মুলা লেখা আছে L dI dt। তাহলে মাইনাস L1 ইন্টু dI dt মাইনাস L2 ইন্টু dI dt L2 ইন্টু dI dt V ইকুয়াল টু মাইনাস L1 প্লাস L2 ইন্টু dI dt। তাহলে এবার যদি দুটার বদলে একটা ব্যবহার করি তাহলে এটাকে LS লিখব, দিয়ে ব্যাটারি ইউজ করব। তাহলে V ইকুয়াল টু কত হবে মাইনাস LS ইন্টু dI dt। তুলনা করলে পাচ্ছি LS ইকুয়াল টু L1 প্লাস L2। তাহলে সিরিজে ইন্ডাক্টর দুটো পরস্পর যুক্ত হয়ে গেল। এবার এখানে মিউচুয়াল ইন্ডাকশন যদি অ্যাড হয় তাহলে LS ইকুয়াল টু হয়ে যায় L1 প্লাস L2 মাইনাস প্লাস 2M। তো সেটা এইচএসে লাগবে না।
একইভাবে দুটো ইন্ডাক্টর কয়েল যদি প্যারালালে থাকে তাহলে একটা এরকম থাকলো, একটা এরকম থাকলো, এবং এখানটায় একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম। এটা L1, এটা L2। এখান দিয়ে I কারেন্ট গেল, সেই কারেন্টটা I1 আর I2 দুটো কারেন্টে ডিভাইড হয়ে গেল। তাহলে I ইকুয়াল টু হয়ে গেল I1 প্লাস I2। তাহলে DI dt ইকুয়াল টু হয়ে গেল DI1 dt প্লাস DI2 dt। তাহলে এবার কি করব, এবার DI dt এর মানটা ওখান থেকে বসিয়ে দেবো। ওর মানটা কত আছে, E/L হচ্ছে, এই যে এখান থেকে DI dt মানে মাইনাস E/L, মানে আমরা DI dt ইকুয়াল টু লিখবো মাইনাস V/L1, এখানে লিখবো মাইনাস V/L2। তাহলে এখান থেকে মাইনাস V কমন নিলে 1/L1 প্লাস 1/L2। এবার দুটোর বদলে একটা, তাহলে এটা প্যারালালের তুল্য যদি হয় তাহলে এখান থেকে DI dt ইকুয়াল টু কত আসবে, মাইনাস V/LP, যাই তুলনা করলে 1/LP ইকুয়াল টু 1/L1 প্লাস 1/L2 লেখা যায়। এটা হলো প্যারালালের জন্য ইন্ডাক্টরের ফর্মুলা। নেক্সট, ইন্ডাক্টরে সঞ্চিত শক্তির পরিমাণ। কোন শক্তি? ইন্ডাক্টরে চৌম্বক শক্তি সঞ্চিত থাকবে। তাহলে সঞ্চিত শক্তি অলওয়েজ ওয়ার্ক ডান দিয়ে বেরোয়। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু DW ইকুয়াল টু DQ ইন্টু V হবে। এবার DW ইকুয়াল টু DQ এর মান I dt, V এর মান ওখান থেকে বসাবো। V এর মান ওখানে কত আছে, L di dt। তাহলে L di dt, dt ক্যান্সেল আউট হয়ে গেল, DW কত হলো LI di। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে, ইন্টিগ্রেশন LI di ফ্রম 0 টু LI di 0 টু I। তো এটাই হলো হাফ LI স্কোয়ার। এটা হলো একটা ম্যাগনেটিক শক্তি যেটা ইন্ডাক্টরের মধ্যে সঞ্চিত থাকে। এই হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টার। এখানটা আর কিছু নাই। নেক্সট চ্যাপ্টার হবে এসি। এটা আমাদের নেক্সট রিভিশন ভিডিওতে আসবে, এসি, EMI অ্যান্ড অপটিক্স। এটা একসঙ্গে করাবো নেক্সট ভিডিওতে। টাটা।